আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা শুরু করছি আমাদের আজকের টিচার্স প্রশিক্ষণ আহ, অনুষ্ঠান। এবং তোমরা জানো যে আমাদের আজকের যেটা বিষয় সেটা হলো যে কিভাবে দুর্বল ছাত্রদেরকে ক্লাসে সহযোগিতা করা যায় এবং ব্যাকআপ দিয়ে তাদেরকে কিভাবে সামনের দিকে এগিয়ে নেওয়া যায়। যেহেতু কিছু একটা ক্লাসে তো সবসময় সব ছাত্র তো আর সফল থাকে না, সব ছাত্র তো আর সমান থাকে না। কিছু ছাত্র থাকে অত্যন্ত দুর্বল। ঠিক আছে, আমরা শুরু করি, তারপরে ইনশাল্লাহ আমরা আস্তে আস্তে দেখবো এটা কিভাবে করা যায়। প্রথমে ফাতিমা ইনশাল্লাহ ও এই সেশনটা নিবে অল্প কিছুক্ষণের জন্য। আহ তাহলে ফাতিমা শুরু করে দাও, মা। বিসমিল্লাহ। জি। বিসমিল্লাহ রহমান রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে বেশিক্ষণ ধরে কথা বলবো না। খালি একটা সাজেশন দেব। আম, আমি তিনটা স্টেজ দেব। আম, কি করে বাচ্চাদেরকে আরো হেল্প করা যায়। আসলে আমি যখন ক্লাস 5-এ ছিলাম তখন আমাদের বাসা চেঞ্জ হয়ে আমিও আসলে এক স্কুল থেকে আরেক স্কুলে গেছিলাম। এর জন্য আমি বুঝতে পারি এই বাচ্চাদের জন্য এই অ্যাডজাস্টমেন্টটা খুবই কষ্টকর আর ওদের উপর অনেক প্রেশার পড়ে। কিন্তু আমরা সবাই শিক্ষক, এর জন্য আমাদের সবাইকেই খুবই হেল্প করতে হবে। আমি তিনটা স্টেজ দেব। আর এইটা হলো আমাদের এখানে এরকমও একটা সিস্টেম আছে। আম, আর ইনশাল্লাহ আপনারা দেখবেন যে আপনারা যদি একটু সময় দেন এই বাচ্চারাও ইনশাল্লাহ ভালো করবে। প্রথম ইনশাল্লাহ। স্টেজটা হলো যখন বাচ্চারা স্কুলে আসবে, যখন স্টুডেন্টরা আমাদের স্কুলে আসবে, তখন আপনারা একটা অ্যাসেসমেন্ট নেবেন, একটা পরীক্ষা নেবেন। এই পরীক্ষাটা আপনারা দেখবেন ঠিক আছে কোথায় কোথায় আসলে গ্যাপটা কোথায়, কি ওরা জানে না। আমাদের স্টুডেন্ট গুলো ভালো করছে। মনে করেন একটা পরীক্ষা 10টা টপিক আছে, 10টা টপিকের মধ্যে আমাদের স্টুডেন্ট গুলো 8টা টপিক ভালো করছে আর 2টা টপিক ওরকম ভালো করছে না। কিন্তু এই দুর্বল স্টুডেন্ট গুলো ওরা মনে করেন খালি 3টা টপিকে না হলে 2টা টপিকে ভালো করছে। আপনারা আগে দেখবেন আসলে কোথায় ওরা ভালো করছে না। এই 7টা টপিক না হলে 8টা টপিক কোনটা কোনটা আরো সময় লাগবে। এই এইটা করার পরে আপনারা যখন আইডেন্টিফাই করবেন কোথায় কোথায় গ্যাপটা আছে, সেকেন্ড স্টেজে যাবেন। সেকেন্ড স্টেজটা হলো আপনারা রিসোর্স গুলো দেবেন। এখন এখানে দুই রকমের রিসোর্স আছে। একটা রিসোর্স হলো আপনারা এক্সট্রা ক্লাস দেবেন। এক্সট্রা ক্লাস আমাদের এখানে প্রতি তিন 3 মাসের মধ্যে 2 সপ্তাহের একটা ছুটি আছে, না হলে প্রতি টার্মে আর আম, মধ্যের টার্মে একটা ছুটি আছে। আর এই ছুটির মধ্যে কেউ স্কুলে যায় না, কিন্তু যারা দুর্বল বাচ্চা ওদের জন্য এক্সট্রা ক্লাস থাকে। এইটার নাম হলো ইন্টারভেনশন। আর ইন্টারভেনশনে যে পরীক্ষাটা আপনারা নিচ্ছিলেন ওই পরীক্ষা থেকে যে টপিকগুলো ওরা ওরকম ভালো করেনি আপনারা ওইগুলো শিখাবেন। আম, শেখানো পড়ার আপনারা দেখবেন ঠিক আছে আরো কি কি ওরা পারছে না নাকি পারছে, তারপরে ওইগুলা দেখে আরো শেখাবেন। আর সেকেন্ড রিসোর্সটা হলো এটা আরেকটু কঠিন হতে পারে। আম, আপনারা নিজেদের কোয়েশ্চেন বানাবেন। এখন আমি জানি আপনারা এমনি কোয়েশ্চেন পরীক্ষার জন্য বানান, কিন্তু এই কোয়েশ্চেন গুলো ওরকম কঠিন হতে হবে না, খুবই ইজি, খুবই সহজ আর বেসিক কোয়েশ্চেন। আপনারা হোমওয়ার্ক দেন, ওই হোমওয়ার্কের মতন আপনারা খালি ওই বাচ্চাদের বলবেন ঠিক আছে তুমি মনে করো এই 10টা পেজ পড়ো, আর খুবই ইজি সহজ কোয়েশ্চেন বানায় বলবেন এই 10টা কোয়েশ্চেন তোমরা আনসার করবে। মানে ইংলিশে বলে কম্প্রিহেনশন, কম্প্রিহেনশনের কোয়েশ্চেনের মতন। আম, ওরা খালি একবার পড়বে আর এরপরে ওরা কোয়েশ্চেন গুলো আনসার করবে। আমি যেটা বুঝলাম আমাদের সিস্টেম এইখানে হলো যে আপনারা টিচার গুলো সব ক্লাসের মধ্যে সব কিছু বুঝাই দেন, এরপরে স্টুডেন্টরা বাসায় যায় রিভিশন দেয়।
এইরকমই আমাদের তো বুঝতে হবে যে এই স্টুডেন্ট গুলো আমাদের স্টাইলের টিচিংটা পায়নি। এর জন্য কয়েকটা ক্লাস হইলে, এক্সট্রা ক্লাস হইলে ওরা আরেকটু অ্যাডজাস্ট করতে পারবে, আর ওদের কাছেও আরেকটু সহজ লাগতে পারবে। আম, আর যখন ওরা একটু আমাদের মতন মানে টিচিং স্টাইলটা পায়, আর যখন ওরা বুঝতে পারে হ্যাঁ ঠিক আছে, আমি ক্লাসেই সবই বুঝছি, আর বাসায় যে খালি আমার রিভিশন দিতে হচ্ছে, না হলে খালি নোট দেখতে হচ্ছে, তাহলে ওরাও, ওদের কাছেও আরো সহজ লাগবে। আম, এইটা হলো দুইটা রিসোর্স। আর থার্ড স্টেজ, ফাইনাল স্টেজ হলো আপনারা আবার কয়েক মাস পরে আরেকটা পরীক্ষা নেবেন। এই পরীক্ষাতে দেখবেন আম, কোথায় কোথায় আসলে ভালো করছে, প্রোগ্রেস হয়েছে, ইমপ্রুভমেন্ট হয়েছে, যে টপিকগুলো ওই বাচ্চাটা পারলো না এখন কি ওই ওইগুলা পারছে নাকি। আর এটা দেখার পরে দুইটা আউটকাম হতে পারে, হ্যাঁ ঠিক আছে, আহ, প্রথম পরীক্ষা থেকে এই পরীক্ষাটা ভালো করছে, তাহলে বুঝতে পারছেন যে এই বাচ্চাটা পড়ছে আর আপনার হেল্পটা মানে কাজ করছে। আর যদি না হয়, তাহলে আমাদের দেখতে হবে আসলে সমস্যাটা কোথায় এখন। দুর্বল বাচ্চাগুলো, ওরা তো মানে ওদের ইচ্ছা না তো দুর্বল হইতে, ওরা এটা চয়েস, এটা একটা চয়েস না, এমনি হয়। এর জন্য কয়েকটা প্রবলেম থাকতে পারে ওদের জীবনে, যে আহ, তাদের এডুকেশনের এফেক্ট করছে। এটা হতে পারে যে বাসায় কোনো সমস্যা আছে, না হলে ওরা এমনি পড়ালেখা তো ওরকম ভালো না, কিন্তু পড়ালেখা ভালো না হইলেও ওয়েজ আছে, কিছু করা যায় ওদের জন্য। ওদের আরেকটু এক্সট্রা টাইম দিতে হবে। না হলে মনে করেন স্কুলে বাচ্চারা কোনো বন্ধু বান্ধবী নাই, আহ, আর 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 ওগুলো স্টুডেন্ট গুলো ওর সাথে হাসাহাসি করে। হুম, এই সব ফ্যাক্টর গুলো আসলে একটা বাচ্চার এডুকেশনে খুবই ইম্প্যাক্ট করে। এর জন্য আমাদের ওই বাচ্চাকে নিয়ে আসতে হবে, আর জিজ্ঞাসা করতে হবে আসলে সমস্যাটা কোথায়। আর হুম, যখন আপনারা দেখছেন যে ইমপ্রুভমেন্ট একটুও হচ্ছে না, তখন ওদের আব্বু আম্মুকেও স্কুলে ডাকতে হবে আর একটা মিটিং করতে হবে যে আসলে সমস্যাটা কোথায়, আর আমরা শিক্ষক আমরা কি করতে পারি তোমাকে সাহায্য করতে। আম, এইভাবে এই তিনটে স্টেজে আপনারা যদি আরেকটু কেয়ার আর অ্যাটেনশন দেন, তাহলে ইনশাল্লাহ আপনারা দেখবেন যে স্টুডেন্টরা আরো ভালো করছে। আম, আর আমি জানি আপনারা সবাই খুবই ভালো মানুষ, আমি আব্বুর কাছে শুনি আপনারা সবাই খুবই স্টুডেন্টদেরকে মানে খুবই কেয়ার দেন আর খুবই ভালো ব্যবহার করেন, কিন্তু আমি খালি একটা কথা বলবো, এই স্টুডেন্টরা, এই স্টুডেন্টদের কাছে আপনারা মানে একদমই হাসাহাসি করবেন না, না হলে টিজ করবেন না, টন্ট করবেন না এরকম। যদি খালি ওরা একটা কোয়েশ্চেনও ভালো করে আনসার করে, আপনারা মানে অনেকগুলো প্রেইজ দেবেন, আপনারা বলবেন খুবই ভালো করছো, না হলে হ্যাঁ খুবই ভালো, এরকম করে কথা বলবেন। এরকম করে কথা বললে বাচ্চাদের আগ্রহর পড়ালেখার উপর বেড়ে যাবে, আর ওরা মনে করবে হ্যাঁ আমি তো ভালোই করছি, এখন আরো ভালো করতে পারবো। এই এইখানে ইংলিশ বলে ওয়ার্ডস অফ এনকারেজমেন্ট। আপনারা সবসময় এনকারেজ করবেন, আর সবসময় আপনারা মানে ওদেরকে একলা একলা রাখবেন না, সব ক্লাসের মধ্যেই সবাই একসাথে রাখতে হবে। হ্যাঁ ওরা ব্যাক বেঞ্চে বসে, কিন্তু ব্যাক বেঞ্চে বসলেও আপনারা কোয়েশ্চেন জিজ্ঞাসা করবেন, আর সময় সময় আপনারা সিটিং প্ল্যানটা একটু চেঞ্জ করবেন। এই ব্যাক বেঞ্চ স্টুডেন্ট গুলো আপনারা সময় সময় সামনে আনবেন, না হলে একটা ভালো স্টুডেন্টের সাথে আর একটা দুর্বল স্টুডেন্ট পাশাপাশি বসাবেন। এই এই বসানো করলে তাহলে দেখবে ঠিক আছে, একটা ইনফ্লুয়েন্স পড়বে, দেখবে ঠিক আছে এই স্টুডেন্ট ভালো করছে আমিও ভালো করব, না হলে ওই স্টুডেন্টটা আসলে হেল্পও করতে পারবে। হ্যাঁ এইগুলো হলো তিনটা স্টেজ। আর আশা করি যে একটু সাহায্য, একটু হেল্প হয়েছে আমার কথা। আম, ইনশাল্লাহ। ইনশাআল্লাহ, জাজাকুম। ইনশাআল্লাহ। Thank you very much. Jazakumullah khairan for your time.
ঠিক আছে, তাহলে ইফ দেয়ার ইজ এনি কোশ্চেন, তোমাদের কি কারো কোনো কোশ্চেন আছে? আহ, কে ও যে সেশনটা নিল বা যে ডিসকাশনটা এখন করলো, আলোচনা পেশ করলো, এই আলোচনার উপরে কারো কোনো কোশ্চেন আছে? কারণ ও এখনই বিদায় নিবে, চলে যাবে। কারো কোনো কোশ্চেন থাকলে বলো। তার কোনো কোশ্চেন নেই? ঠিক আছে ফাতিমা, আমার মনে হয় তুমি তাহলে এখন। আচ্ছা, হ্যাঁ বলো। বাচ্চাদের জ্ঞানটা আগে দেখতে হবে যে ওর দুর্বলতা কোথায় থাকে। এটাকে তোমার কথা খুব ভালো বোঝা যাচ্ছে না, কথা ভালো বোঝা যাচ্ছে না। বলছি, ফাতেমা বলল যখন ছাত্রছাত্রীরা আসবে স্কুলে আসবে তখন একটা অ্যাসেসমেন্টের কথা বলছে যে অ্যাসেসমেন্ট করতে হবে। সেই অ্যাসেসমেন্টের প্রশ্নটা এরকম মানে গ্যাপ গুলো কোথায় বাচ্চার সেটা মানে ইয়ে করতে হবে যে বাচ্চার দুর্বলতা কোথায় সে লিখতে দেখলাম হয়তো তার উপর কি অ্যাসেসমেন্টটা হতে পারে। মানে আগে থেকে আমরা দুর্বল বাচ্চাদের লিস্ট করে তাদের এই দুর্বলতা গুলো লিখে তারপর তার উপর অ্যাসেসমেন্টটা হতে চাই। আমার কথা মনে হয় বুঝতে পারেন। বুঝতে পারছ- তুমি বুঝতে পারছো কি বলছে? Oh, I didn't. She's saying that the assessment you talked about, will this assessment will be on some particular weakness issues of the students or something else? না, পরীক্ষাটা জেনারেল রাখতে হবে। জেনারেল মানে আহ, যখন বাচ্চাটা আসবে তখন মনে করেন সেই দে কাম হাফ ওয়ে থ্রু দি ইয়ার, বছরের মধ্যে আসলো মনে করেন, পরীক্ষাটা তখন একটা পরীক্ষা নিতে হবে। সব টপিক আপনারা সব টপিকগুলা আপনারা শিখাইছেন, ওই টপিকগুলোর উপরে একটা পরীক্ষা নিতে হবে, সব টপিক। এরপরে যখন সব টপিক, ওই পরীক্ষাটা সব টপিকে হবে, তখন কয়েকটা টপিক তো ওই বাচ্চাটা পারবে না। এর জন্য প্রথম পরীক্ষাটা জেনারেল রাখতে হবে, আর সেকেন্ড পরীক্ষা থার্ড স্টেজে, তখন ওই স্টেজটা তারপরে ওই টপিকগুলো যে ওই বাচ্চাটা পারেনি, ওই তাহলে তখন স্পেসিফিক টপিকগুলো পরীক্ষাটা নিতে হয়। ক্লিয়ার হয়েছে তোমাদের? জি স্যার, থ্যাংক ইউ ফাতেমা, থ্যাংক ইউ। I think there are no more questions, so you can say goodbye now if you want. জাজাকুল্লাহু খাইরান। আমার খুবই ভালো লাগছে যে আপনারা আমাকে কথা বলতে দিচ্ছেন। ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহ। ফাইন, তাহলে আমাদের আহ, খুব সংক্ষিপ্ত সেশন, বাট আশা করি তোমরা বুঝতে পেরেছো ও কি বলতে চেয়েছে। এখন আমি তোমাদের সাথে কিছু কথা বলবো, কথা বলে তারপরে কিছু হোমওয়ার্ক দিব। আহ আচ্ছা, এখন আমি তোমাদের যে ও, কিছু হোমওয়ার্ক দিয়েছিলাম আজকে, তাই না? কিছু কোশ্চেন দিয়েছিলাম। সেই কোশ্চেন গুলা কি কি ছিল? সেই কোশ্চেন গুলা নিশ্চয়ই তোমরা উত্তর করেছো। আমি বলেছিলাম যে আহ, তোমরা কোশ্চেনের উত্তরগুলো শেষ হয়ে যাবে যখন, কি 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 কোশ্চেন ছিল, যে তুমি কিভাবে বুঝবে যে একজন ছাত্র দুর্বল, তাই না? দুর্বল ছাত্রদের সাধারণত কি কি খারাপ দিক বা দুর্বলতা গুলো থাকে। দ্বিতীয় কোশ্চেন ছিল একজন দুর্বল ছাত্রের কি কি ভালো গুণ থাকে বা থাকতে পারে। চতুর্থ নম্বর কোশ্চেন হলো কি কারণে একজন ছাত্র দুর্বল হয়। পঞ্চম নম্বর ছিল একজন ছাত্রের দুর্বল হওয়ার পিছনে পিতামাতা নাকি শিক্ষক নাকি স্কুল নাকি সমাজ ব্যবস্থা, এর মধ্যে কে কে দায়ী বলে তুমি মনে করো এবং কেন, তা ব্যাখ্যা করো। এর পরের কোশ্চেন ছিল একজন ছাত্র বা ছাত্রী কি জন্মগতভাবে দুর্বল হয়ে থাকে নাকি তার পরিবেশই তাকে দুর্বল করে। এর পরেরটা হলো এই দুর্বলতা কাটিয়ে উঠতে কার ভূমিকা সবচেয়ে বেশি বলে তুমি মনে করো, তা ব্যাখ্যা করো। প্রকৃত নাম না নিয়ে তোমার বাস্তব জীবনে যে কোনো একজন দুর্বল ছাত্রছাত্রীর সাথে পরিচয় আছে এবং তার সাথে তোমার জীবনে ঘটা একটি ঘটনার বর্ণনা করো। সবার শেষে প্রশ্ন ছিল
নিজেকে একজন খারাপ ছাত্রছাত্রী হিসেবে কল্পনা করো এবং কি ধরনের সাহায্য তুমি তোমার শিক্ষকের কাছে আশা করো তা বিস্তারিতভাবে লেখো। এটা ছিল আমাদের প্রথম ধাপ এবং আশা করি তোমরা সবাই আলাদাভাবে এই সকল প্রশ্ন উত্তরগুলো করেছো। এরপরে নির্দেশনা ছিল যে 5-6 জন করে গ্রুপ করে এইগুলো আলোচনা করে সর্বসম্মতিভাবে এই 9টি প্রশ্নের একটা উত্তর তৈরি করবে। এখন সবার কাছ থেকে এই উত্তরগুলো শুনতে গেলে আমাদের হাতে প্রচুর টাইম লেগে যাবে, সেটা আমরা কভার করতে পারবো না। আমরা যেটা করব সেটা হলো যে এই যে 5 বা 6 জনের যে গ্রুপ তোমরা করেছো, এই গ্রুপের এক ভিতর একজন নিশ্চয়ই লিডার ছিল, সে বলবে এই প্রশ্নগুলোর উত্তর কি কি এবং এই উত্তরগুলো আমি এখন শুনতে চাই। তাহলে আমরা টাইম নষ্ট না করে এটা দ্রুত করে ফেলি। তোমরা গ্রুপ ওয়ার্ক এখনো করোনি তাই না, মানে এখনো সম্পূর্ণ হয়নি। সময়টা ছিল একটা করে গ্রুপ করে কাজ করার জন্য, কিন্তু সবারই কমপ্লিট থাকে তার। মানে তোমরা এখনো কমপ্লিট করতে পারোনি, যেহেতু তোমাদের এটা কমপ্লিট করার কথা ছিল 11টা থেকে 1টায়, বাট আমরা তার আগেই সেশনটা শুরু করেছি তাই না? এই তো কথা তাই না? ঠিক আছে, নো প্রবলেম। তাহলে আসো আমরা এবার আমি কিছু আলাপ আলোচনা করি। আলাপ আলোচনা করলে হয়তো তোমাদের কাছে অনেক কিছু ইনশাল্লাহ ক্লিয়ার হবে এবং তারপরে ওই প্রশ্নগুলোর উত্তর আবারও লিখা এবং একটা কনক্লুশনে, কংক্রিট একটা কনক্লুশনে আসা তোমাদের জন্য সুবিধা হবে ইনশাআল্লাহ। ঠিক আছে? আচ্ছা, প্রথম কথা হলো যে আসলে দুর্বল ছাত্র কারা? ঠিক আছে, আহ, এর তো নির্দিষ্ট কোনো সংজ্ঞা দেওয়া মুশকিল, আর এক কথায় কিছু বলাও মুশকিল। আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হলো দুর্বল ছাত্রের কয়েকটা কোয়ালিটি থাকে। তোমরা যেগুলা লিখেছো সাথে আমি যেগুলা বলছি সেগুলো অ্যাড করে নিবা, আর যদি এগুলা লিখেই থাকো তাহলে তার অ্যাড করার কোনো প্রয়োজন নেই। কথা বলো না, এদিক ওদিক তাকিও না, ঠিক আছে? তাহলে পরে পয়েন্ট মিস করবে। প্রথম কথা হলো যে দুর্বল ছাত্রদের বৈশিষ্ট্যগুলোর একটা হলো ল্যাক অফ সেলফ কনফিডেন্স। ল্যাক অফ সেলফ কনফিডেন্স। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? সবাই শুনতে পাচ্ছো? হুম। ল্যাক অফ সেলফ কনফিডেন্স মানে আত্মবিশ্বাসের অভাব। বুঝছো? আত্মবিশ্বাসের প্রচন্ড অভাব থাকে। আত্মবিশ্বাসের অভাব কেমন, তার একটা ছোট উদাহরণ তোমাদেরকে দিই, এবং এটা আহ একটা জনশ্রুতির মতো বা একটা প্রবাদ বাক্যের মতো। যেমন ধরো একটা হাতি, ঠিক আছে, একটা হাতি অথবা একটা মানুষই ধরো, একটা মানুষ একটা হাতির তুলনায় কত ছোট তাই না? আহ শারীরিকভাবে আয়তনের তুলনায় ছোট, আবার হলো শক্তির দিক দিয়ে কিন্তু একটা মানুষ অত্যন্ত ছোট, তাই না? খুবই ছোট। একটা হাতির এত শক্তি যে ঘর বাড়ি মানে বিল্ডিং পর্যন্ত ভেঙে ফেলতে পারে। আর সেই তুলনায় একজন মানুষ, আমরা যে মানুষ, আমাদের শক্তি কতটুকু আছে বলো? হাতির সাথে কি আমরা যুদ্ধ করতে পারবো? সম্ভব? বিশেষ করে যদি কোনো আগ্নেয়াস্ত্র না নিয়ে হাতের সাথে যদি আমরা যুদ্ধে নামি, তাহলে খুব সম্ভব মানে অনেক লোকজন মিলেও আমরা হাতিকে পরাস্ত করতে পারবো না। হ্যাঁ, কারণ আমাদের তো ধরো একটা বাড়ি মারলে পারে আমরা শেষ, কিন্তু হাতিকে যদি তুমি বাঁশ দিয়ে, ওর তো মানে চামড়া এত শক্ত, কিচ্ছু হবে না ওর, বুঝছো? ওকে যদি তুমি একেবারে শক্ত লাঠি দিয়ে, এই যে যে ধরো লাঠি দিয়ে গ্রামে মানুষ মহিষকে মারে, তারপরে গরুকে মারে, এগুলো নিয়ে হলো গরু মানে গরুর গাড়ি টানে, মহিষের গাড়ি টানে, তাই না? আহ, এগুলো কিছু না, মানে অত বড় এরকম যদি 10টা 20টা লাঠি দিয়ে হাতিকে মারো, ওর কোনো যায় আসবে না, কিচ্ছু না। ও বরং মনে হয় একটু চুলকাচ্ছে এরকম হবে আর কি। ঠিক আছে, একটু গা চুলকাচ্ছে আর কি। এত শক্তি আল্লাহ দিয়েছেন। কিন্তু দেখো, একটা হাতিকে মানুষ নিয়ন্ত্রণ করে। কি কারণে নিয়ন্ত্রণ করে? নিয়ন্ত্রণ করে এই কারণে যে মানুষের বুদ্ধিমত্তা আল্লাহ অনেক বেশি দিয়েছে। এটা হলো বুদ্ধিমত্তার শক্তি, শুধু গায়ের শক্তি থাকলে হয় না, বুঝছো? একটা হাতিকে যদি আল্লাহ ওই বুদ্ধি দিতেন,
তাহলে ওই আত্মবিশ্বাস তার থাকবে। কিন্তু একটা হাতি যে একটা মানুষের উপর প্রভুত্ব করতে পারে, একটা মানুষকে পরিচালনা করতে পারে, ওই আত্মবিশ্বাসী নাই। যার কারণে একটা হাতি মানুষের গোলাম হয়ে থাকে। এবং আল্লাহ তাআলা ওইভাবে একটা হাতিকে মানুষের গোলাম করে তৈরি করেছেন। তো এইটা আত্মবিশ্বাসের কোশ্চেনটা হলো এখানে একটা ছাত্র অনেক কিছু জানে, বুঝে, জানার তার ক্ষমতা আছে, বোঝার তার ক্ষমতা আছে, লিখার তার ক্ষমতা আছে, কিন্তু মুশকিল হলো ওই ছাত্রের ভিতর কোনো আত্মবিশ্বাসই নাই যে আমি পারি। ঠিক আছে, এইটা হলো একটা খুব বড় মুসিবতের ব্যাপার। আত্মবিশ্বাস যদি তুমি গ্রো করতে না পারো, তাহলে পরে তোমাদের নিশ্চয়ই অনেকের অনেক অভিজ্ঞতা আছে, আমারও অনেক অভিজ্ঞতা আছে। আমার 4 ছেলের ভিতর আমার যে সেকেন্ড যে ইস্যু, আমার যে ছেলে, ওর আত্মবিশ্বাস একটু কম। ঠিক আছে, ও কিন্তু ওকে যখন আমি বলি যে তুমি তো এটা পারো, এটা করো, তখন ও অনেক সাহস পায় এবং এই কাজগুলো ওর জন্য সহজ হয়ে যায়। আত্মবিশ্বাস একটা সমস্যা, যেটাকে আমরা সেলফ কনফিডেন্স বা কনফিডেন্স বলছি আর কি। দ্বিতীয় সমস্যা হলো যে এখন তোমরা প্রশ্ন করতে পারো যে এই আত্মবিশ্বাসের সমস্যাটা কেন। হ্যাঁ, মানুষের আত্মবিশ্বাসের সমস্যা হওয়ার একটা অনেকগুলো কারণের একটা কারণ হলো যে মানে ইনঅ্যাডিকুয়েট ইন্টারেস্ট ইন এনিথিং, মানে কোনো বিষয়ের উপর পর্যাপ্ত ইন্টারেস্ট নাই, বুঝছো? যার কারণে ওর আত্মবিশ্বাসও গ্রো করে না। যেমন ধরো, বাংলাদেশে এমন অনেক দেখেছে, আমার এক কাজিন ছিল, তো ও সারাদিন পড়তো, দেখতাম সকালবেলা। ধরো আমি দেখেছি, আমি তো মামার বাড়িতে দেখেছি যে তোমার ধরো ফজরের নামাজের পরে আহ ওইখানে গ্রামে এখনো মানুষ দেখবে যে গ্রামের সাথে যে সকল ভিটে মাটিগুলো থাকে, বাড়ি থাকে, জমি থাকে, ওই জমিগুলোতে মানুষ আলুর চাষ করে, পেঁয়াজের, রসুনের চাষ করে, তাই না? অধিকাংশরাই করে। মানে এখন বোধহয় বিস্তর ভাবে মাঠেও করে, কিন্তু আগের দিনে এটা মাঠে কম হতো। মানুষের যে বসত বাড়ি ছিল, বসত বাড়ির সাথে যে জমিগুলো ছিল, অধিকাংশ জমিগুলোতেই তোমার এই আলু, রসুন, পেঁয়াজ এগুলোর আবাদ। তো বাই দি ওয়ে, ফজরের নামাজের পরে আমরা মনে করো একটা পার্টি নিয়ে, আর সকালে এসে, বিশেষ করে শীতের সময়, সে রোদ্রে এই যে জমিগুলো আছে, আমার আবার একটা খুব পাগলামি ছিল, এই জমির ভিতরে রসুনের হয়তো জমি আছে বা পেঁয়াজের জমি আছে, আলুর জমি আছে, ওর ভিতরে একদম জমির মধ্যে মনে করো ছোট্ট একটু জায়গা করে ওইখানে বসে পড়াশোনা করা, খুব মজা লাগতো। তো এখন আমি যেটা বলছিলাম আমার কাজিনের কথা, আমার কাজিনও পড়তো এবং ও খুব জোরে জোরে প্রচুর পড়তো, কিন্তু সব সময় ও হতো কি বাংলাতে ফেল করতো, বুঝছো? ও বাংলাতে ফেল করতো, ইসলাম ধর্মে ফেল করতো, এই সকল সাবজেক্ট গুলোতে ও ফেল করতো। হয় সে ইংরেজিতে পাশ করতো, ম্যাথমেটিক্সে পাশ করতো খুব ভালো মতো, কিন্তু বাংলাতে ফেল করতো এবং ইসলাম ধর্মে ফেল করতো, অথবা মনে করো সোশিয়োলজি আছে, এই সকল সাবজেক্ট গুলোতে ফেল। এগুলো ফেল করার একটা কারণ হলো, এগুলো অবশ্য আবার অতি বিশ্বাসের কারণে হয়, যে ওর এগুলোতে কোনো ইন্টারেস্ট ছিল না। ঠিক আছে, বাংলাতে তার কোনো ইন্টারেস্ট ছিল না, বা ইসলাম ধর্মে ওর কোনো ইন্টারেস্ট ছিল না। পরীক্ষা পাশে পরে ফেল করতো, তখন সবাই মামারা বলতো যে তুমি এটাতে ফেল করো, বলে এগুলা আমার ভাল লাগে না। এখন যেটা ভাল লাগে না সেটাতে, এবং এগুলো করতে করতে এমন অবস্থা হয়ে গেল, দেখো, সে সে ওই 6, 7, 8, 9-এ কোনো প্রকারে টেনে টুনে পাশ করতো, কিন্তু ফাইনাল পরীক্ষাতে গিয়ে বেচারে এমনই অবস্থা হলো যে সে ইংরেজিতে পাশ করতো, কিন্তু এই বাংলাতে আর পাশ করতে পারতো না। সে এক মানে এসএসসি তে তাকে 2 থেকে 3 বছর থাকতে হয়েছে। এগুলা হলো যে অনেক সময় ইন্টারেস্ট থাকে না। আবার দেখবা যে অনেক বাচ্চা ইংরেজিতে দুর্বল, কেন? ওর ইংরেজিতে পড়াতে কোনো ইন্টারেস্ট নাই, ম্যাথমেটিক্সে কোনো ইন্টারেস্ট নাই। ঠিক আছে, কোনো উৎসাহ নাই, কোনো আগ্রহ নাই। উৎসাহ এবং আগ্রহ না থাকার কারণে আস্তে আস্তে, দেখো না, অনেক সময় যে আমরা, এটা হলো খাওয়ার মতো, ক্ষুধার মতো। ঠিক আছে, যে বাচ্চা মাছ খায় না, অনেক বাচ্চা মাছের গন্ধ লাগে, মাছ খায় না। মাছ না খেতে 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 একটা সময় এমন হয় যে ও আর মাছ খেতে পারে না। মাছের প্রতি তার আগ্রহ থাকে। আগ্রহ না থাকলে এক সময় মাছের প্রতি যে, মাছের যে একটা স্বাদ, এটা হলো একেবারে অনুভূতিহীন হয়ে যায়। ঠিক আছে, এটার প্রতি আর তার কোনো ইন্টারেস্ট থাকে না, ফলে তুমি যতই চেষ্টা করো ও এটা আর খাবে না। পড়াশোনার ব্যাপারটাও এরকম, যে যখন কোনো একটা বিষয়ের প্রতি বাচ্চার ইন্টারেস্ট হারিয়ে ফেলে, তখন
বাচ্চারা ইন্টারেস্ট হারানোর ফলে আস্তে 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 ওই বিষয়ের প্রতি তারা তাদের আত্মবিশ্বাস বা সেলফ কনফিডেন্সটা হারিয়ে ফেলে। এখন একজন শিক্ষকের কাজ হলো এই সেলফ কনফিডেন্সটা গ্রো করা, ইন্টারেস্টটা নিয়ে আসা। ঠিক আছে, আমাদের বাচ্চারা মাছ না খেলে আমরা কি বলি? মাছ খাও, তোমার শরীর ভালো হবে, প্রোটিন আছে, তাই না? তারপরে কত উদাহরণ দিই, তুমি যখন ঢাকা শহরে যাবে হোটেলগুলোতে দেখবে যে গোশত তুমি পছন্দ করো, এগুলা বিড়ালের গোশত দেয়, কুকুরের গোশত দেয়। তো এগুলা তুমি যদি খাও তাহলে তো কেমন হবে তোমার? কিন্তু তুমি যদি মাছ খাওয়ার অভ্যাস করো তাহলে তুমি যে কোনো জায়গায় গিয়ে টিকতে পারবে সুন্দরভাবে। আমরা বিভিন্নভাবে উদাহরণ দিয়ে কি করি, একটা ইন্টারেস্ট গ্রো করি, তাই না? আর যখনই ইন্টারেস্ট গ্রো করি তখনই বাচ্চার ভিতরে একটা সেলফ কনফিডেন্স তৈরি হয়। এই আত্মবিশ্বাস তৈরি করাটা খুব জরুরি। আহ, আর আত্মবিশ্বাস তৈরি করার আগে যেটা হলো ইন্টারেস্ট তৈরি করতে হবে। ঠিক আছে, এরপরে আহ, যেটা হয়, খারাপ ছাত্রদের আরেকটা সমস্যা হলো ওরা হলো তোমার ল্যাক অফ কমিউনিকেশন মানে হলো যোগাযোগ করতে চায় না, দেখবা যে কারোর সাথে কথা বলতে চায় না। হয়তো ক্লাসের ভিতর দেখবে মন খারাপ করে বসে আছে, অথবা মানে মনে হচ্ছে যে হি ইজ এ ক্রিমিনাল, অপরাধী, এমন করে বসে আছে, মানে একটা ভীত সন্ত্রস্তর মতো হলো বসে আছে আর কি। ঠিক আছে, মেবি হতে পারে বাসাতে কোনো সমস্যা হয়েছে, অথবা কোনো কেউ বুলিং করেছে, অথবা শরীর খারাপ। কিন্তু হোয়াট এভার ইট ইজ, যেটা হয়েছে যে ক্লাসের ভিতর ও খুব ভীত সন্ত্রস্তের মতো একটা ক্রিমিনালের মতো বসে থাকে। ঠিক আছে, কারোর সাথে কোনো যোগাযোগ করতে চায় না, কথা বলতে চায় না। এর কারণটা কি? এর কারণ হলো ও মনে করে আমি যদি কথা বলতে গিয়ে যদি ভুল হয়ে যায়, ভুল কথা বলি, তাহলে তো এটা একটা লজ্জার বিষয়, তাই না? এই জন্য ও কারোর সাথে কথা বলতে চায় না, তার সাথে মিশতে চায় না। কারণ ওর একটা ধারণা যে আমি যদি কারোর সাথে মিশি বসি তাহলে যদি কোনো কিছু রং করে ফেলি তাহলে পরে এটা একটা লজ্জার বিষয়। ওই জন্য ও এই বিষয়টা আহ সহজভাবে মেনে নিতে চায় না। ঠিক আছে, তো এই যে ল্যাক অফ কমিউনিকেশন, এটা কিন্তু দুর্বল ছাত্রদের একটা লক্ষণ। তো এইটা আমাদেরকে খেয়াল করতে হবে। এবং আহ তাহলে কি করতে হবে আমাদেরকে? ব্যবস্থা নিতে হবে, বিশেষ করে ভয়টা বাচ্চার ভিতর থেকে একদম দূর করে ফেলতে হবে। বুঝছো, এটা বাংলাদেশের সমাজের জন্য খুব বড় একটা বাস্তবতা, এবং এটা খুবই ফ্রিকোয়েন্ট। আমাদের বাচ্চারা টিচারদেরকে প্রচন্ড ভয় পায়, আমাদের বাচ্চারা ক্লাসে কথা বলতে ভয় পায়। ঠিক আছে, এবং এটা শুধু ক্লাসে না, সে হয়তো ভাবে আমি এখন কি বলবো, বাইরে গিয়ে আমার সমালোচনা করবে, বা আমার আম্মু আব্বুকে বলে দিবে। ঠিক আছে, বা আমাকে টিজ করবে। এই জন্য একটা বাচ্চা যখন কিনা তোমার এই কমিউনিকেশন করতে চায় না, এটা শুধু ক্লাসরুম এনভায়রনমেন্টের জন্য না, কিন্তু ক্লাসরুমের বাইরে যে এনভায়রনমেন্ট আছে ওই এনভায়রনমেন্টকে বাচ্চারা ভয় পায়। বুঝছো, এই কারণে ও হলো খুব ভীত সন্ত্রস্ত হয়ে থাকে। এখন বাচ্চার ভিতর থেকে যদি এই ভয়টা আমরা দূর করতে না পারি, আমরা যদি তাদের কাছে মানে একটা ভরসার কেন্দ্রস্থল হতে না পারি, আশ্রয়স্থল হতে না পারি, বাচ্চা যদি ফ্র্যাঙ্কলি কথা বলতে না পারে, তাহলে পরে কখনোই ওর ভিতরে ইন্টারেস্ট গ্রো করবে না এবং কখনোই সেলফ কনফিডেন্স গ্রো করবে না। দেখছো তো এই বিষয়গুলো না একটার সাথে আরেকটা ইন্টারলিঙ্কড, একটার সাথে আরেকটা জড়িত। বুঝছো, তো আহ একটা জিনিস খেয়াল করবে, ক্লাসে দেখবে যে যে সকল ছাত্ররা, অনেক ধরনের ছাত্ররা থাকে। এক ধরনের ছাত্ররা থাকে বিশেষ করে যারা ভালো ছাত্র, ওরা দেখবা ভয় পায় না। বুঝছো, ওরা দেখবা কথা বলে, মনের ভিতর আসছে তোমাকে একটা কিছু বলে দিবে। আবার কিছু ছাত্র আছে সাইলেন্ট থাকে, ওরা এমনি ভয় পায় না, কথাই কম বলে, কথা কম বলে, কিন্তু ওরা এমনি ভয় পায় না। ঠিক আছে, আর যারা খুব খুব জিনিয়াস, ভালো ছাত্র, তারা দেখবে তোমাকে কোশ্চেন করবে, কথা বলবে, অনেক কিছু শেয়ার করবে। ঠিক আছে, ভয় পাবে না। কাজেই যে ল্যাক অফ কমিউনিকেশন যেটা, এইটা তাদের একটা চেনার একটা দিক, এবং বিষয়টা আমাদেরকে বিবেচনায় রাখতে হবে। ঠিক আছে, এরপরে আরেকটা জিনিস হলো, আমি তিনটা বলেছি, 4 নম্বরটা হলো যে যারা দুর্বল বাচ্চা তারা কারো কাছ থেকে কোনো সাহায্য নিতে চায় না।
কারো কাছ থেকে কোনো সাহায্য নিতে চায় না। মানে সে যে কেন নিতে চায় না বলতো, তার একটা বিশ্বাস যে আমি যদি সাহায্য নিতে চাই তাহলে বলবে আমি কিছু জানি না, কিছু পারি না। ঠিক আছে, এই জন্য তারা কারো কাছ থেকে কোনো সাহায্য নিতে চায় না। ঠিক একটা, এটাকে ইংরেজিতে বলে ইনফেরিয়ার কমপ্লেক্সিটি। বুঝছো, তারা একটা ইনফেরিয়ার কমপ্লেক্সিটিতে ভুগে, যে আমি ছোট, আমি খারাপ ছাত্র, আমি বুঝি না, আমি দুর্বল। ওর কাছ থেকে সাহায্য নিতে যাবে, ও বলবে যে দূর, আমি কিছু বুঝি না, আমার মাথায় কিছু নাই। হ্যাঁ, এইরকম একটা ধারণার কারণে নিজের ভিতরে তারা হলো কারো কাছ থেকে কোনো সাহায্য নিতে চায় না। ঠিক আছে, এটা এটা আমাদের সোসাইটিরও একটা সমস্যা। ঠিক আছে, আমাদের সোসাইটিতে অনেক লোক আছে যাদের পর্যাপ্ত ধরো খাবার নেই, পর্যাপ্ত ভাবে যারা বাসা নেই, থাকার জায়গা নেই, কিন্তু তারা কখনো কাউকে কিছু বলে না, খুব মুখ বুজে সীমাহীন কষ্ট ভোগ করে। কিন্তু 2 সন্ধ্যা 3 সন্ধ্যা না খেয়ে থাকলেও কাউকে গিয়ে বলবে না যে আমার কিছু নেই। এদেরকে বলে কি বলে, এদেরকে বলে ফকির, তাই না? আর মিসকিন হলো যারা সরাসরি ভিক্ষা করে। তো যদিও আমরা ডেফিনিশনটা আমাদের সোসাইটিতে আলাদা। মনে করো, যার ফকিরকে আমরা মিসকিন বলি আর মিসকিনকে আমরা ফকির বলি। ঠিক আছে, কিন্তু আসলে মিসকিন হলো তারা যারা সরাসরি বেগার, যারা মানে ভিক্ষা করে আর কি। আর ফকির হলো তারা যারা, যে ধরো তোমার আহ এমন একটা শ্রেণী সব মানুষ যারা হলো কখনো নিজের মুখ ফুটে কিছু বলতে পারে না, কিন্তু খুব কষ্ট করে। তো এই ঠিক একই ধরনের পরিস্থিতি তুমি ক্লাসে দেখতে পাবে। অনেক বাচ্চারা আছে যারা একটা জিনিস বুঝে না, বুঝতে পারে না, কিন্তু কখনো তারা বুঝার জন্য কারো কাছে যায় না, যাবে না। আচ্ছা, এইটা গেল একটা। আহ তাহলে 1 2 3 4টা বললাম। আর 5 নম্বর হলো যে তাদের একটা সমস্যা হলো যে দে হ্যাভ ডিফিকাল্টি ইন অ্যাডজাস্টিং। বুঝছো, তারা নিজেদেরকে অ্যাডজাস্ট করতে পারে, অ্যাডজাস্ট করতে গিয়ে তাদের প্রবলেম হয়ে যায়। ঠিক আছে, ধরো ক্লাসের ভিতর অন্য অন্য যে সকল বিষয় আছে, এই সকল বিষয়গুলোর সাথে তারা অ্যাডজাস্ট করতে পারে না। ঠিক আছে, তো এই হলো মোটামুটি তোমার আহ, একজন দুর্বল বাচ্চার যে কোয়ালিটি গুলো আছে, কোয়ালিটি মানে তার লক্ষণগুলো আছে, এগুলো তোমাদেরকে বললাম। নিশ্চয়ই ইন অ্যাডিশন টু দ্যাট আরো অনেক আছে, সেগুলো তোমরা লিখেছো, সেগুলো ইনশাল্লাহ আহ তোমরা আলোচনা করবে আর কি নিজেদের ভিতরে। এটা হলো প্রথম কথা। এখন আসলে সলিউশনটা কি? ঠিক আছে, আমরা কিভাবে হেল্প করতে পারি, এইটা হলো এখন বড় ব্যাপার। তোমরা নিশ্চয়ই ব্যাপারে কিছু রিসার্চ করেছো এবং লিখেছো। আহ আমাদের সময় এবং সুযোগ হলে আমরা সেগুলা জানবো কিভাবে এটা সলভ করা যায়। এখন আমি আমার পক্ষ থেকে সরি বলি যে এর সলিউশন গুলো কিভাবে আমরা করতে পারি। আচ্ছা, তার আগে আমি একটু তোমাদের কাছ থেকে শুনি। তোমরা তো অনেকেই লিখেছো, 2 একটা পয়েন্ট লিখেছো। তোমরা কি একটু ভলেন্টিয়ার করবা? তোমরা কি কেউ কিছু বলবে? আমরা যেহেতু এটা রেকর্ড হচ্ছে, সেহেতু আমাদের টাইম ওয়েস্ট করতে পারবো না আমরা। তোমরা খুব দ্রুত বলো, যারা যারা লিখেছো তারা একটু বলো যে আহ তোমরা কি লিখেছো, একজন দুর্বল ছাত্রের লক্ষণগুলো কি কি, কি কি লিখেছো বলো তো একটু সংক্ষেপে। তোমরা মাইক্রোফোন ইউজ করতে পারো না? মাইক্রোফোন ইউজ করতে পারো তো, তাহলে যে যার জায়গায় আছে বসেই করতে পারো। যেমন দেখেছি স্যার, তোমার কথা বোঝা যাচ্ছে না, কথা স্পষ্ট করে বোঝা যাচ্ছে না। কিছু ছাত্রকে পড়া মুখস্থ করানোর পর পড়া মনে রাখতে পারে না, এটা একটা। আস্তে তুমি বলছো যে কিছু দুর্বল ছাত্রের হলো যে তারা পড়ার পর পড়া মনে রাখতে পারে না। গুড, এরপরে? এরপরে লিখেছি বাসায় কোনো কাজ দিলেও তারা ঠিকঠাক করে আনতে পারে না, এটা একটা সমস্যা। মানে হোমওয়ার্ক গুলা ঠিক মতো করতে পারে না, জি। এই যে পড়ার সময় শিক্ষকের সাথে কথা কম বলে, এটা হুম কথা হুম। বলে।
মুখস্থ করাতে বলতে পারে কিছু বাচ্চা থাকতো কিন্তু লিখতে পারে না। এটা হুম বেশ মুখস্থ করালে মুখস্থ করে হয়তো কিন্তু লিখতে পারে না বেশি। হুম কোনো বিষয়টা সহজে দিতে পারে না, সময় লাগে। এটা দেখছি। ঠিক ঠিক আছে। আছে, তারপর মনোযোগ দেয় না ক্লাসে, অন্যদের সাথে কথাবার্তা ইনঅ্যাটেন্টিভ, বলে না। ইনঅ্যাটেন্টিভ, ক্লাসে খুবই অমনোযোগী থেকে। ঠিক আছে, আমি মনে হয় বেশ কিছু পয়েন্ট পেয়ে গেছে। তুমি বসো, আমরা দেখি আর কোনো শিক্ষক আছেন আমাদের ইসলামিক শাখা থেকে। কোনো ভাইয়েরা বোনেরা কিছু বলো, তোমরা কি লিখেছো অ্যারাবিক শাখা থেকে? বলো ভাই, হ্যাঁ তুমি বলো। স্কুলে ঠিক মতো আসতে চায়, ক্লাসে খুব নার্ভাস ফিল করে। নার্ভাস ফিল করে ক্লাসে, গুড, ভেরি গুড। আচ্ছা, তাকে মনোযোগী থাকে। জি জি, থ্যাংক ইউ। মারুফ ভাই, তোমার নাম কি ভাই? আপনার নাহিদুল ইসলাম। নাইমুল ইসলাম, নাইমুল ইসলাম, ঠিক আছে। আচ্ছা, মারুফ এবং নাইমুল ইসলাম যে বিষয়গুলো আলোচনা করেছেন, নিশ্চয়ই এরকম অনেক বিষয় তোমরা আলোচনার মধ্যে আছে। তো এগুলোর সমাধানের জন্য তোমাদের নিশ্চয়ই নিজস্ব কিছু পদ্ধতি আছে, তোমরা এগুলো নিজেদের ভিতরে আলোচনা করেছো, এবং অবশ্যই যেটা ইফেক্টিভ হয় সেটা তোমরা আলোচনা করবে। আহ এগুলো সলিউশনের জন্য এমন না যে একই পদ্ধতি সব জায়গায় ব্যবহার করতে হবে, তা না। এক একজন টিচারের কৌশল এক এক রকম থাকে, উপস্থাপনা এক এক রকম থাকে, আবার একটা বাচ্চার সমস্যা এক এক রকম থাকে। কাজেই এটা যে যেভাবে ভালো মনে করে সেটা সে সেভাবে করবে। যেমন তুমি বলেছো নার্ভাস থাকে, তাহলে এখন এই নার্ভাসনেসটাকে কিভাবে দূর করা যায়, এখন সে পদ্ধতি অবশ্যই তোমাদেরকে বের করতে হবে। এবং আজকে আমরা যে ইনসাইটটা করছি, এর মূল উদ্দেশ্যই হলো কিন্তু যে আমরা এর একটা সলিউশন চাই। কারণ এটা একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়ে যাচ্ছে, এবং এ ব্যাপারে আহ কোনো গুরুত্ব আমরা দিচ্ছি না। ঠিক আছে, এতে আমাদের বাচ্চারা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং দুর্বল বাচ্চারা দুর্বলই থেকে যাচ্ছে। এবং এতে কি হয়, এতে কিছুদিন পর বাচ্চা আর স্কুলে আসতে চায় না এবং ঝরে পড়ে। এই বাচ্চাটা যখন প্রচন্ড রকম ভাবে আত্মবিশ্বাসের অভাবী হয়ে যাবে, পরীক্ষাতে ফেল করবে, তখন আর স্কুলে আসবে না, এবং সারা জীবনের জন্য এই বাচ্চার লেখাপড়া শেষ, আর করবে না। ঠিক আছে? কাজেই এটা, এই বিষয়টাকে কিন্তু হেলাফেলা করে দেখার কোনো সুযোগ নেই। এরপরে আসো, আমি যে সকল বিষয়গুলো আলোচনা করি এগুলো প্র্যাকটিক্যালি করতে হবে। এগুলো যদি না করো, তাহলে এই আমরা যে সেশন করছি, সেশনের কোনো মিনিং হবে না। ঠিক আছে, আমি একদম সরাসরি প্র্যাকটিক্যাল সলিউশনের দিকে যাচ্ছি এখন, যে এটা কিভাবে করা যায়। এক নম্বর হলো যে ask students questions at the beginning of each class about the previous lessons, thereby helping them to revise the earlier material and providing continuity. এর মানে হলো যে ছাত্রদেরকে ক্লাসের শুরুতেই আগের যে লেসনটা করিয়েছো, এই লেসনটা সামারাইজ করো। ঠিক আছে, এই লেসনটা রিভাইজ করো। লেসনটা রিভাইজ, এইটা হবে তোমার প্রথম কাজ। সর্বপ্রথম ক্লাসে এসে কি করবে? সর্বপ্রথম ক্লাসে এসে যেটা করবে, তুমি লাস্ট যে লেসনটা নিয়েছো সেই লেসনটা রিভাইজ করবে, অথবা বলা যায় সামারাইজ করবে, কারণ গোটা লেসন তো নেওয়া সম্ভব না, কিন্তু যতটুকু পারা যায় এটা রিভাইজ করবে। এবং তুমি কি কি পড়িয়েছো, আহ এবং কি কি ম্যাটেরিয়ালস গুলা দিয়েছিল, নিশ্চয়ই তোমার কাছে একটা নোট থাকার কথা, বা নোট না থাকলেও নিশ্চয়ই তোমার খেয়াল থাকার কথা। এগুলা বাচ্চাদেরকে একটু মনে করিয়ে দেওয়া ইম্পর্টেন্ট, যে কি যে থিমস, কি আইডিয়াস, আর যে মেইন থিমস বা মেইন আইডিয়াস, অথবা ধরো মূল যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো বাচ্চাদেরকে স্মরণ করিয়ে দেওয়া। ঠিক আছে? আহ, এবং এগুলা শুধু তুমি আলোচনায় করবে না, বাচ্চাদেরকে বলতে হবে। ধর আস্ক কোশ্চেন, এটার উপর কোশ্চেন করতে হবে। And তুমি ধরো এসে বললা, ঠিক আছে, বলছো, এতে ডেফিনেটলি বাচ্চার কিছু উপকার হবে, কিন্তু কিছু কোশ্চেন বাচ্চাদেরকে ধরতে হবে, ইউ হ্যাভ টু আস্ক দেম। ঠিক আছে? এখন ঠিক আছে, দুর্বল বাচ্চাদের, যদি তুমি সবল বাচ্চা যারা আছে তাদেরকে ধরো, তারা কোশ্চেনের উত্তর দিলে পারে, এগুলো দুর্বল বাচ্চারা শুনবে, শুনে এগুলো তাদের মুখস্থ হয়ে যাবে।
ঠিক আছে। আচ্ছা, এবং তাতে হবে কি, তুমি আজকের যে ক্লাসটা নিবে এবং আগের যে ক্লাসটা নিবে তার ভিতরে যে একটা রিলেশনশিপ আছে, লিংক আছে, এই জিনিসটা বুঝতে পারবে। নেক্সট যেটা হলো, তুমি তো এরপর ধরো ক্লাস শুরু করলা, ঠিক আছে। ক্লাস শুরু করার প্রতি 10 মিনিট পরেই তুমি যেটা পড়িয়েছো সেটা জিজ্ঞাসা করো একবারে। একদম ক্লাস শেষে গিয়ে জিজ্ঞাসা করো না যে কি বুঝলে না বুঝলে, বা গোটা ক্লাসের উপরে কোশ্চেন, এটা করতে যেও না। এটা না করে তোমার ক্লাসটাকে হয়তো 3 ভাগে ভাগ করলা। প্রথম 10 মিনিট তুমি ক্লাস নিলে, প্রথম 10 মিনিট ক্লাস নিয়ে এই 10 মিনিটের উপরেই তুমি জিজ্ঞাসা করা কি কি বুঝলে, বলো তো কি পড়ালাম বলো। বা সে তুমি 5 মিনিট ক্লাস নিলে, 5 মিনিট ক্লাস নেওয়ার পরে ওইটার উপরেই হয়তো খুব ছোটখাটো কিছু কোশ্চেন জিজ্ঞাসা করলা। ঠিক আছে, এভাবে ধরো তোমার যদি সে তুমি যদি 40 মিনিটের ক্লাস নাও, আর যদি 5 ভাগে ভাগ করো, আহ, আমরা যদি 30 মিনিট ধরো, শেষের 10 মিনিট হয়তো তুমি যদি অ্যাক্টিভিটিস দাও, আর 30 মিনিটেরও যদি ক্লাস হয়, তো 30 মিনিটে যদি তুমি প্রতি 5 মিনিট পর পর জিজ্ঞাসা করো, তাহলে 5 7 30 6টা কোশ্চেন জিজ্ঞাসা হয়ে যাচ্ছে। এভাবে যদি 6টা কোশ্চেন জিজ্ঞাসা করো, নিশ্চয়ই বাচ্চারা বুঝতে পারবে। তারা কোশ্চেন করলে পারে বাচ্চারা সজাগ হয়, সচেতন হয়, চিন্তা করে। আর তুমি যদি এক নাগাড়ে শুধু কথা বলে যাও, এতে বেশি ফায়দা হবে না। শুধু ও শুনবে, বাচ্চার ঘুম পাবে, বুঝছো, ও বোর্ড হয়ে যাবে, অন্য একজনের সাথে কথা বলবে। এই জন্য যে প্রতি 5 মিনিট পর পরে যেটা পড়িয়েছো, পড়ানোর পর একটা করে কোশ্চেন করো, বা দুটো করে কোশ্চেন করো। এবং তাদেরকে কি করো, যে মেইন পয়েন্ট যেগুলো আছে এইগুলা সামারাইজ করার চেষ্টা করো। এই 5 মিনিট বা 6 মিনিটে যেটা পড়ালে, এটার মূল যে পয়েন্ট আছে সেইটা বাচ্চাকে আহ সংক্ষিপ্ত ভাবে, মানে একটা সেন্টেন্স বা দুটো সেন্টেন্সের ভিতরে বলে দাও। ঠিক আছে। আচ্ছা, ক্লাস শেষে যেটা করবা এরপরে, সেটা হলো যে ক্লাস শেষে বাচ্চাদেরকে একটা প্রবলেম দিতে হবে। ঠিক আছে, ডেফিনেটলি তুমি যে বিষয় পড়াচ্ছ সেই বিষয়ের উপরে একটা প্রবলেম দিবে, এবং প্রবলেমটা যাতে বাচ্চারা সলভ করতে পারে। আবার এমন কোনো প্রবলেম দিবে না যেটা তুমি পড়াওনি বা যেটা কঠিন, যেটা বাচ্চারা পারবে না, তা না। তোমাকে একটা প্রবলেম দিতে হবে, ঠিক আছে, যা পড়িয়েছো ঠিক ওই ধরনেরই একটা সমস্যা তোমাকে দিতে হবে। যেমন ধরো স্পেলিং এর ক্ষেত্রে ধরো এরকম হতে পারে, যেমন শক বানান কি, শক বানান হলো SHOCK, শক। এখন তুমি একটা বাচ্চাকে বলতে পারো বানান করো তো রক, ঠিক আছে। শক তুমি ক্লাসে শিখালে একটা বাচ্চাকে বানান বলতে বললে রক, তাহলে ও খুব সহজেই বলে দিবে ROCK, রক। ঠিক আছে, এই যে এই ধরনের বিষয়গুলো, যে সিমিলার একটা প্রবলেম বাচ্চাকে তুমি দিলে। অথবা তুমি যখন ম্যাথমেটিক্স করাচ্ছ, তখন হয়তো তুমি বললে যে 0.1 এইটাকে তুমি ফ্র্যাকশন করো, তখন তো বাচ্চা বলবে 0 পয়েন্ট হলো 1/10, তাই না? 0.1 মানে 1/10। এখন তুমি সিমিলার একটা প্রবলেম, তাহলে তো বলতো 0.3 কত হবে, তখন ও সহজে বলে দেবে 0.3 মানে 3/10। ঠিক আছে। অথবা তুমি হয়তো একটা বাচ্চাকে জিজ্ঞাসা করলে যে আম, ধরো 20%, ঠিক আছে, 20%কে ইয়ে করো, 20%কে ডেসিমাল করো। তাহলে 20%কে ডেসিমাল করো, অথবা বললো যে ফ্র্যাকশন করো, মানে ভগ্নাংশে পরিণত করো। তাহলে 20%কে ভগ্নাংশে পরিণত করলে কত হয়? 20/100। 20/100 মানে 1/5, তাই না? 1/5। তাহলে তুমি দেখিয়ে দিলে। এখন একটা বাচ্চাকে বললে তাহলে তুমি এবার 25%কে ভগ্নাংশে পরিণত করো। ঠিক আছে, সিমিলার প্রবলেম দিলে। অথবা ধরো একটা বাচ্চাকে বলে 20%কে ভগ্না, সরি, ডেসিমাল, ডেসিমালে বাংলা কি, ডেসিমালে বাংলা হলো দশমিক। তুমি বললে যে 20%কে দশমিকে পরিণত করো, তো তুমি দেখিয়ে দিলে 20%কে দশমিকে করলে 20/100 মানে এটা হবে 0.2। ঠিক আছে, তাহলে এবার বললে ঠিক আছে, এবার তুমি 30%কে ডেসিমালে পরিণত করো, ও দেখবা চট করে বলে দিবে 0.3। এই যে এই জিনিসগুলো তুমি বাচ্চাদেরকে সিমিলার প্রবলেম
কিন্তু সিমিলার প্রবলেম, কিন্তু একদম হুবহু একই জিনিস না। এই ধরনের নতুন কিছু প্রবলেম যদি তুমি বাচ্চাদেরকে দাও, তাহলে দেখবে যে ওদের জন্য বিষয়টা সহজ হবে, এবং দুর্বল বাচ্চাগুলো তাহলে এই ব্যাকআপটা পাবে। কিন্তু এটা তোমাকে ইনস্ট্যান্টলি করতে হবে। তুমি যদি এটা বাসায় দিয়ে দাও এগুলা করতে, এটা কোনোদিন হবে না, এবং এটা কাজও হবে না এটা। বুঝছো? তাহলে আমরা কি বললাম মনে আছে? এগুলো তোমরা নোট করো, তোমরা তো কেউ নোট করছো না দেখছি, শুধু শুনছো। এটা তো সব ভুলে যাবা। ঠিক আছে? তাহলে প্রথমত হলো কি আমি বললাম, যে ক্লাসে ঢুকে বাচ্চাদেরকে আগের যে ক্লাস হয়েছে এই ক্লাসের উপরে কোশ্চেন করবা। ঠিক আছে? এবং এটা সামারাইজ করবো বা রিভাইজ করবো, এমন ভাবে কোশ্চেন করবা যাতে এটা একটা রিভিশন হয়ে যায়, সামারাইজ হয়ে যায়। এরপরে প্রতি, যেটা বললাম সেটা হলো যে প্রতি 5 মিনিট পর পরই যা পড়াচ্ছ ওইটার উপরে একটা করে কোশ্চেন করবা। ঠিক আছে? 3 নম্বর যেটা বললাম সেটা হলো যে ক্লাস শেষে বাচ্চাদেরকে একটা প্রবলেম দিবা। ঠিক আছে? যা পড়িয়েছো সেটার উপরে বাচ্চাদেরকে কিছু প্রবলেম দিবা, যাতে ক্লাসটা সলিউশন করতে পারে। এবং সেই সাথে সাথে হোমওয়ার্ক তো দিবাই পরে ক্লাসের জন্য, আহ, এবং সিমিলার প্রবলেম দিবা, যাতে করে এটা বাচ্চার জন্য ইজি হয়ে যায়। আচ্ছা, এরপরে আর কি কি করতে পারো? যেমন বোর্ড, আমাদের যে বোর্ড থাকে ব্ল্যাক বোর্ড বা মনে করো যে হোয়াইট বোর্ড যেটাই থাকে, এইটা বা অনেক সময় হয়তো হোয়াইট বোর্ড কাজ করেন, হোয়াইট বোর্ডে আসতে বাচ্চারা লজ্জা পায় বা ভয় পায়, সবার সামনে এসে কথা বলতে ভয় পায়। তো সেই ক্ষেত্রে বাচ্চাদের খাতা থাকতে পারে, অথবা আলাদা শিট দিবা, আলাদা সাদা পেপার দিবা। ঠিক আছে? দিয়ে কোনো প্রবলেম দিয়ে ওর উপরে তুমি সলিউশন করতে পারবা, বলবা একটা প্রবলেম দিয়ে বলবে যে ঠিক আছে এটা সরি। সব সময় বাচ্চারা ধরো নিজেদের খাতাতে লিখতে বোর্ড হয়ে যায়, সব সময় তুমি যদি বোর্ডে ডাকো তাতে বাচ্চারা বোর্ড হয়ে যায়। কিছু নতুনত্ব নিয়ে আসো। ঠিক আছে? ক্লাস 1 এর বাচ্চা তাতে সমস্যা নাই, ক্লাস 2 এর বাচ্চা তাতে সমস্যা নেই। একটা কাগজ কেটে মনে করো 4 ভাগ করলা, A4 সাইজের কাগজ কেটে এক এক মনে করো 1 ভাগ করে করে একটা একটা করে প্রত্যেকটা বাচ্চাকে দিলা, দিয়ে বললা যে ঠিক আছে এই এইটাকে এই পার্সেন্টেজটাকে ভগ্নাংশে পরিণত করো, বা এই ভগ্নাংশটাকে দশমিকে পরিণত করো। অথবা তুমি যখন অ্যারাবিক লিখছো তখন হয়তো তুমি বললা যে ঠিক আছে এই শব্দটা লিখো, বা হলো তুমি আহ আহ, এ- এই সূরার এইটা লিখো, বা যে কোনো একটা কোশ্চেন হয়তো তুমি বললা যে এখানে লিখো। লিখে তোমার বললা যে তুমি ঠিক আছে এখন দাও দেখি কে কি লিখেছো না লিখেছো। ঠিক আছে? কিন্তু সবসময় মনে রাখবা, আমার আমার বাংলাদেশের প্রেক্ষাপটে মানে কনটেক্সটে আমার যেটা মনে হয়, যে যারা দুর্বল ছাত্র, সরি টু রিপিট, ওরা আসলে প্রচন্ড ভয় পায়। এই ভয়টা যদি বাচ্চার ভিতর দূর করতে না পারো, তোমাকে করে যদি বাচ্চারা ভয় পায়, তাহলে পরে কিন্তু সব শেষ। কিন্তু আবার তার মানে এই নাই যে তুমি একেবারে খুব ইজি হয়ে যাবা, মানে কি তোমার সাথে ইয়ার্কি ফাজলামো করবে, তোমার ঘাড়ের উপর উঠবে, মাথার উপর উঠবে, এরকমও না। হ্যাঁ, ঠিক আছে? কিন্তু পাশাপাশি যাতে ভয় না পায়। আমাদের পরিবারে কি কি হয়, আমাদের ছেলেমেয়েরা কি আমাদেরকে ভয় পায়? বলো, আমাদের ছেলেমেয়েরা তো আমাদের ভয় পায় না, যার কারণে তারা তাদের সমস্যার কথাগুলো সহজে বলতে পারে। বিশেষ করে ছেলেমেয়েরা মাকে ভয় পায় না, মাকে ভয় পায় না, আবার ভয়ও পায়, কিন্তু মায়ের কাছে সব কথাগুলো বলতে পারে। তাই না? অবলীলা ক্রমে সব কথাগুলো বলতে পারে। অনেক সময় ছেলে মেয়েরা বাপকে ভয় পায়, বাপকে সবকিছু বলতে পারে কিন্তু মায়ের কাছে সবকিছু বলতে পারে। মানে এরকম মায়ের মতো হতে হবে, শিক্ষকদের কে এরকম মায়ের মতো হতে হবে। মানে শাসনের সময় শাসন, কিন্তু আবার ভালোবাসা দিয়ে পরিপূর্ণ করে রাখতে হবে, যাতে ভয় না পায় কোনো প্রবলেম সমস্যার কথা বলতে, যাতে মানে তারা ইতস্তত না করে। তাহলে আমরা তোমাদেরকে 3টা পয়েন্টের কথা বলছি, তাই না? এখন 4 নম্বর পয়েন্ট, 3টা পয়েন্টের কথা বলেছি, মনে আছে 3টা পয়েন্টের কথা কি কি বলেছি? বলো তো, বলো তো কি কি বলেছি? পড়া, রিভাইজ করা, 10 মিনিট বা 5 মিনিট পর পর বাচ্চাদেরকে একটা কোশ্চেন করা, আর জি, ক্লাস শেষে তাদেরকে একটা প্রবলেম দেওয়া। এক্স্যাক্টলি। এই যে দেখছো, আমি যে তরিকায় তোমাদের ক্লাস নিয়েছি, এই যে আমি এগুলা বলে তোমাদেরকে এখন জিজ্ঞাসা করলাম, তাই না? এখন ওই যে নাইমুল বললো সবার কিন্তু শোনা হয়ে গেল। তোমাদের ভিতর অনেকে ছিলে, তোমরা মনে হয় ভাবছো হাই আল্লাহ, আমাকে জিজ্ঞাসা করলে আমি কি বলবো, বলতে পারবো তো? তোমরা কিন্তু অনেকেই ভাবছো বলতে পারবো তো, কি করব, দেখি তো কি বলে, তাই না? কিন্তু নাইমুল বলার কারণে কি হয়ে গেল, সবার জন্য সহজ হয়ে গেল। ঠিক আছে, নাইমুল হয়তো বলতে না পারলে আমি বলে দিতাম। ঠিক আছে? তাতে
দেখো 5 মিনিট পরে কিন্তু এটা রিভিশন হয়ে গেল। আসলে কাজটা এইভাবে করা উচিত। আচ্ছা, এখন এই যে বাচ্চাদের ভিতর যে জড়তা, যে সকল কথাগুলো আমরা বলেছি, যে সেলফ কনফিডেন্সের অভাব, ভয় পায়, এগুলা দূর করার জন্য আরো কিছু বুদ্ধি আছে। সেগুলা কি? সেটা হলো যে তুমি গোটা ক্লাসকে কয়েকটা ভাগে ভাগ করো। তোমার যদি 12 জন ছাত্র থাকে, তুমি 3 ভাগে ভাগ করো অথবা 4 ভাগে ভাগ করো, 3 জন 3 জন করে বা 4 জন 4 জন করে। এবং প্রত্যেকটা গ্রুপেই হলো এক ভালো ছাত্র রাখো, যারা একটু ভালো বোঝে তাদেরকে রাখো। ঠিক আছে? মানে মিক্সিং করো আর কি, মিক্সড আপ করো। এমন করো না যে সব গরিবদেরকে একদিকে রাখলে আর সব বড় লোকদেরকে একদিকে রাখলে, তাহলে তো গরিবরা না খেয়ে থাকবে, তাই না? লাভ হবে না। গরিব বড় লোক মিক্সড হতে হবে, যাতে বড় লোকরা গরিবদেরকে সহযোগিতা করতে পারে। তাছাড়া বড় লোকরাই বড় লোকদের সহযোগিতা করে আরো বড় লোক হয়ে যাবে। এই জন্য ভালো ছাত্র খারাপ ছাত্র মিক্সড করে গ্রুপ করবে। ঠিক আছে? গ্রুপ করে কোনো একটা বিষয় দিবে এবং সেই বিষয়গুলো তাদের সাথে আলাপ আলোচনা করতে হবে। যে বিষয়টা ক্লাসে তুমি পড়ালে বলবে যে ঠিক আছে, এটার উপরে তোমরা আলোচনা করো বা এটার উপরে তোমরা লেখালেখি করো। তাতে হবে কি, অনেক সময় দুর্বল বাচ্চারা তাদের যে বন্ধুরা থাকে, বন্ধুদের কাছে তাদের সমস্যাগুলো মানে বলতে তারা অত হেজিটেশন ফিল করে না বা ইতস্তত বোধ করে না, তারা সহজে সেগুলো বলতে পারে। এবং সেগুলো যদি নাও বলে, তবু যেটা হবে যে ক্লাসের ভিতরে তারা যখন নিজেরা নিজেদের ভিতরে এগুলো আলোচনা করবে, তখন আলটিমেটলি মেসেজটা দুর্বল বাচ্চাটার কাছে চলে যাবে। কারণ সবল বাচ্চারা তো কথা বলবে বেশি, বা তুমি এটা সুপারভাইজ করবে, এটা যাবে বলবে যে তোমরা আলোচনা করো। অনেক সময় বাচ্চাদের পিছনে যদি দাঁড়িয়ে থাকো, বাচ্চারা ভয় পাবে, কথা বলতে চাইবে না। এই জন্য সবসময় পুলিশের মতো দাঁড়িয়ে না থেকে কিছু সময় তুমি এমন ভাব দেখাবে যে তুমি আসলে কিছু দেখছো না, তা আসলে দেখছো। তুমি কিছুই জানো না, কিন্তু আসলে তুমি জানো। ঠিক আছে? কারণ দুষ্টামি করে করতে গেলে বা অন্য কোনো কিছু আলোচনা করতে গেলে সেটা তোমাকে প্রতিরোধ করতে হবে, বা সেটা বলতে হবে না এটা ক্লাসের বিষয়, এটা আলোচনা করো না। কাজে ওইভাবে তোমাকে একটা দৃষ্টি বাচ্চাদের উপর রাখতে হবে এবং এইভাবে গ্রুপিং করতে হবে। ঠিক আছে? গ্রুপ করে বাচ্চাদেরকে সমস্যা দিয়ে আলোচনা করতে হবে। এরপরে যেটা করবে কি, গ্রুপে গ্রুপে এবারে ইয়ে করবে, এক গ্রুপ কোশ্চেন করবে আর গ্রুপ উত্তর দিবে। ঠিক আছে? আরেক গ্রুপ কোশ্চেন করবে, আরেক গ্রুপ উত্তর। ধরো এ গ্রুপ, ধরো তোমার এখানে 3টা গ্রুপ আছে, এ বি সি ডি। ঠিক আছে? হয়তো গ্রুপ এ প্রশ্ন করলো, গ্রুপ বি উত্তর দিল। এবার গ্রুপ বি কোশ্চেন করবে, গ্রুপ এ উত্তর দিবে। ঠিক আছে? আবার গ্রুপ ধরো সি কোশ্চেন করলো, গ্রুপ এ উত্তর দিল। আবার গ্রুপ এ কোশ্চেন করলো, গ্রুপ সি উত্তর দিল। এইভাবে তাদের ভিতরে একটা প্রতিযোগিতা এবং তাদের ভিতরে একটা ডিসকাশনের ব্যবস্থা করতে হবে। ঠিক আছে? এটা হয়তো আমরা খুব ফ্রিকোয়েন্টলি করতে পারবো না, কিন্তু সপ্তাহে হয়তো আমরা 1 দিন বা 2 দিন করতে পারি। যেহেতু এখন সপ্তাহে 6 দিনই আমাদের ক্লাস হয়, সেহেতু আহ, হয়তো তোমরা 2 দিন করতে পারো এটা। আহ এরপরে যেটা আসছে যে ক্লাসের ভিতর যে দুর্বল যে সকল বাচ্চা থাকবে, ওদেরকে কোশ্চেন করতে উৎসাহিত করতে হবে। বুঝছো? কারণ তাদের যদি তুমি খুব ইজি করতে না পারো, তাদেরকে যদি কোশ্চেন করাতে না পারো, তারা যদি তোমার এই ক্লাসের পরেও যদি ওই আগের মতোই বসে থাকে, তাহলে আমাদের এই ক্লাস করে কোনো লাভ হবে না। ঠিক আছে? এবং তাদের ক্ষেত্রে যেটা করতে পারো, যেমন যে ছেলেটা খুব সবল, ভালো, ব্রিলিয়েন্ট, সে হয়তো একটা কোশ্চেন করলে দুর্বল ছাত্রটাকে তুমি 2টা কোশ্চেন করার সুযোগ দিবে। ঠিক আছে? মানে তোমাকে এমন একটা এনভায়রনমেন্ট তৈরি করতে হবে, ছাত্রকে বোঝাতে হবে যে তুমি কোশ্চেন করলে আমি খুব খুশি হব, বা তুমি একাধিক কোশ্চেন করতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে? অনেক সময় ভুল করবে, অনেক সময় এমন মারাত্মক ভুল করবে যে সেটা ফান হয়ে যাবে, কিন্তু কখনোই যেন বাচ্চাটা তুমি বলবে যে না না ঠিক আছে, এতে তো হাসাহাসির কিছু নেই, একজন ভুল করতে পারে, আমরাও ভুল করি। ঠিক আছে? এবার তুমি যে উত্তরটা দিয়েছো সেটা হয়তো আসলে খুব হাসির উত্তর, সেটা মূল উত্তর থেকে হয়তো অনেক দূরে, কিন্তু তারপরেও আহ বাচ্চাকে সাহস দিতে হবে যে না ঠিক আছে, তুমি তো বলেছো, এটা তো অনেক বড় ব্যাপার। ঠিক আছে? মানে মুখ খুললো, তার মানে আজকে ভুল বলতেছে, আগামীকালকে সে কি ভুল বলবে না। ঠিক আছে? এটা খেয়াল রাখতে হবে। আচ্ছা, আম, এরপরে তোমার যেটা করতে হবে কি, যে এই ধরনের
তুমি যদি দেখো যে এটা করে ভালো হচ্ছে, তাহলে এই ধরনের সিস্টেম তোমাকে বাড়াতে হবে। মানে যেটা করলে পারে, যে তরিকা ফলো করলে পারে বাচ্চা বেশি ভালো করছে, তোমাকে ওই তরিকাটা ইউজ করতে হবে, ম্যানিপুলেট করতে হবে বাচ্চার ভালোর জন্য, দুর্বল বাচ্চার, এটা খেয়াল রাখবে। ঠিক আছে? আমরা অনেক সময় ধরো বাচ্চাদেরকে যখন হেল্প করি, পরের যে পয়েন্ট সেটা হলো বাচ্চাদেরকে হেল্প করার জন্য আমরা অনেক সময় শুধু কোশ্চিন দিয়ে দিই। ধরো আমরা বললাম যে 5টা প্রশ্নের উত্তর দাও, সব সময় এভাবে কোশ্চিন দিবে না। যে সকল হোমওয়ার্ক দিবে, অনেক সময় হোমওয়ার্কের সাথে এতে ছবি আলা কিছু হোমওয়ার্ক থাকে, মানে মানে এটা তাহলে হলো কি, এই পিকচার গুলা দেখে বাচ্চার জন্য উত্তর করা সহজ হয়ে যাবে। ঠিক আছে? অথবা ধরো তুমি যে হোমওয়ার্কটা দিচ্ছ তার হলো সিমিলার কিছু উত্তর দিয়ে দিবা। ঠিক আছে? সিমিলার কোশ্চেনের কিছু উত্তর দিয়ে দিবা, তাহলে হবে কি, অন্যান্য যে কোশ্চেন গুলো থাকবে বাচ্চা তাহলে ওই কোশ্চেনের উত্তরগুলো দেওয়া সহজ হয়ে যাবে। মানে একটা করে উদাহরণ দিয়ে দিবে। ঠিক আছে? হয়তো তুমি 5টা কোশ্চেন দিলা, কোশ্চেন দিয়ে একটার উত্তর দিয়ে দিলা, বললো যে প্রথমটার উত্তর দিয়ে দিলাম, বাদ বাকি উত্তরগুলো ঠিক তুমি এইভাবে লিখবে, তাহলে ওর জন্য সহজ হয়ে যাবে। কিন্তু তুমি 5টা কোশ্চেন দিলা, কিন্তু এই কোশ্চেন মনে করো যে সবই কোশ্চেনের উত্তরইও জানে না, তাহলে ও লিখবে কি করে? তাহলে আমি যেটা বলছি সেটা হলো যে যে হোমওয়ার্ক গুলা দিবা বা যে হ্যান্ডস আউট গুলা দিবা, মনে রাখবা এগুলা অনেক সময় ছবি সহ দিও। ঠিক আছে? আরেকটা বিষয় হলো কি, যে কিছু উত্তর দিয়ে দিও। ঠিক আছে? তাহলে ওর জন্য এগুলো উত্তর করা বাসায় সহজ হয়ে যাবে। আচ্ছা, আরেকটি কথা যেটা ফাতিমা ইতিমধ্যে তোমাদেরকে বলেছে, সেটা হলো যে যে সকল বাচ্চারা দুর্বল হয় সাধারণত ওরা এক কর্নারে বসে, না হলে পরে পিছনে বসে থাকে, সামনে আসতে চায় না। এটা মিক্সড আপ করাবা। ঠিক আছে? মাঝে মধ্যে ওদেরকে সামনে নিয়ে আসবা, যারা ব্রিলিয়ান্ট থাকে তাদেরকে পিছনে দিবা। মানে তোমার খুব ঘন ঘন এই জিনিসগুলো তোমাকে করতে হবে, চেঞ্জ করতে হবে। যে যারা লেস কনফিডেন্ট তাদেরকে হলো তোমার সামনের দিকে নিয়ে আসতে হবে। আরেকটা জিনিস হয় আরেকটা জিনিস হয় সেটা হলো যে তোমার এই কিছু কিছু বাচ্চা থেকে ক্লাসে খুব ডিসরাপটিভ। মানে ধরো আহ ভালো ছাত্র কিন্তু খুবই ডিসরাপটিভ থাকে, মানে খুব ডিস্টার্বিং আর কি। ঠিক আছে? এদের ডিস্টার্বের কারণে অনেক সময় যে ছাত্রগুলো থাকে, মানে খারাপ দুর্বল ছাত্রগুলো থাকে, ওরা কিছু তোমার নিতে পারে না। সেই কারণে যেটা করবে কি, এরকম ডিস্ট্রাকটিভ যে সকল বাচ্চাগুলো থাকবে সবসময় তাদেরকে হাতের পাশে বসাবে। ঠিক আছে? হাতের কাছে বসাবে। ঠিক আছে? তাহলে তোমার হাতের পাশে থাকলে পারে ওরা এই ডিস্ট্রাকশনটা করতে পারবে না। ঠিক একই কাজ তুমি হলো ওই দুর্বল বাচ্চাদের ক্ষেত্রেও করতে পারো। অনেক সময় যারা দুর্বল বাচ্চা, মনে করো বলতে পারো যে ঠিক আছে তুমি পাশে বসো, তাহলে পারে ও হয়তো বেশি মনোযোগী হবে। হ্যাঁ, বাট খেয়াল রাখবা, আবার যদি ভয় পেয়ে যায় বা বেশি জড়তা আসে, তাহলে সেই ক্ষেত্রে আবার ও যেখানে বসলে কমফোর্ট ফিল করে সেখানে বসাবা। ঠিক আছে? তো এই তো বিষয়গুলো মোটামুটি তোমাদের সামনে আলোচনা করলাম। আহ এছাড়াও ধরো আরো অনেক বিষয় আছে যেগুলো আলোচনা করা যায়। আমরা তো একদিনে এত কিছু ধরো কভার করতে পারবো না, বাট মোটামুটি মনে হয় একটা আলোচনা হয়েছে। তোমরা কি বুঝতে পেরেছো কি কি বলেছি? জি স্যার। মাশাআল্লাহ। হ্যাঁ, আমি তোমাদেরকে আহ একটা লিংক পাঠাচ্ছি। আম, এটা যদিও ইংরেজিতে, বাট খুব সহজ ইংরেজি, আমার মনে হয় না বুঝতে তোমাদের অসুবিধা হবে। এখানে এই সকল বিষয়ের উপর, দুর্বল ছাত্রদেরকে কিভাবে হেল্প করা যায় এর উপরে অনেক আলোচনা আছে। আমি যে আলোচনাটা করেছি এটা লিঙ্কও তোমাদেরকে পাঠিয়ে দিচ্ছি। তোমরা আহ, এখন যে বিষয় উপরে আমি আলোচনা করলাম, এবং আহ, এই এবং যে লিঙ্কটা এখন আমি পাঠাবো, এটা তোমাদের কাছে হুবহু পড়তে যেও না, কঠিন লাগবে এবং অনেক টাইম লাগবে। এখানে আমি হাইলাইট করে দিয়েছি, 1 2 এবং বিভিন্ন কালার দিয়ে হাইলাইট করে দিয়েছি। তোমরা এগুলা দেখো শুধুমাত্র, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। এবং আমি আরেকটা লিঙ্ক পাঠাচ্ছি, আহ, এবং লিঙ্ক এবং হলো পিডিএফ ফাইল পাঠাচ্ছি। লিঙ্কে যদি যেতে নাও পারো তাহলে পিডিএফ ফাইল ওপেন করে পড়তে পারবে। এগুলা নিয়ে তোমরা একটু ডিসকাশন করো। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই হলো আমাদের আজকের ধরো ডিসকাশন। আর তোমাদেরকে আমি আজকে আর টাইম দিতে পারবো না, আমার ইচ্ছা ছিল যে আরো কিছু টাইম দেবো। হোপফুলি ইনশাল্লাহ আমরা আবারও এটা অর্গানাইজ করব। এটার আমরা ফিডব্যাক নিব যে কি হলো না হলো। ফিডব্যাকের ব্যাপারে একটা কথা বলতেই হয়, যে এই যে দুর্বল বাচ্চাগুলো
ক্লাসে যে থাকে, অনেক বাচ্চারা ফিডব্যাক না থাকার কারণে, ফিডব্যাক না পাওয়ার কারণে ওরা জানি না যে ওদের প্রোগ্রেস হচ্ছে কি হচ্ছে না। ঠিক আছে, এই জন্য বাচ্চাদেরকে ফিডব্যাক দিবা যে তুমি যে এই যে গতকালকে যে হোমওয়ার্ক গুলা করেছিলে এটা কেমন করেছো। ঠিক আছে, আর ফাতিমা যে কথাটি এর আগে বলেছে সেটা হলো নেভার ডিসকারেজ দেম, কখনোই ডিসকারেজ করবা না। ঠিক আছে, এখন ধরো একটা বাচ্চা পারলো না, এখন তুমি যদি ডিসকারেজ করো তাহলে সমস্যা হলো কয়টা সমস্যা, দুইটা সমস্যা। ডিসকারেজ করলে একটা সমস্যা, প্রথম সমস্যা হলো যে ধরো ও তো পারলো না, তুমি এটা বলে দিলা, আর আরেকটা সমস্যা হলো ও এটা করবে না। কিন্তু ইনকারেজ করলে সুবিধাটা হলো যে পারলো না কিন্তু ওর স্পিরিটটা থাকলো না। তুমি যদি ইনকারেজ করো তুমি পারবা, ঠিক আছে, তাহলে ওর স্পিরিটটা থাকলো যে না আমি পারবো, ও হতাশ হবে না। বুঝছো? হতাশা কোথায় থেকে আসে? হতাশা আসে শয়তান থেকে, তাই না? হতাশা আসে শয়তান থেকে। এই জন্য আমরা কখনোই কাউকে হতাশ করব না। ঠিক আছে, এবং বাচ্চাদেরকেও না, কাউকে হতাশ করব না। এবং ক্লাসে বাচ্চাদেরকে না ঠিক আছে, একটা বাচ্চা খুবই খারাপ করেছে, ঠিক আছে খারাপ করেছে, ভালো কথা, করুক গা। কিন্তু তুমি যদি বলো যে তুমি একেবারে খারাপ করছো, গাধা, কিছু পারো না, কি করো বাসায়, এগুলা ইয়ে করো না, হ্যাঁ, ঘা তুমি কি ঘাস খাও নাকি? আমরা প্রায় বলি এগুলা, তাই না? ছোটকালে আমাদের সব ইয়েরা বলতেন যে তোর কি মাথায় কি গোবর আছে নাকি, এটা বুঝিস না, তাই না? এখনো বোধহয় বলে এগুলা, বলে না? এখনো বলে না? তো এটা, এইগুলা বলো না, এই ধরনের ল্যাঙ্গুয়েজ অবশ্যই ইউজ করবে না ক্লাসে। এটা বললে যেটা হবে কি, একটা বাচ্চা একবার হতাশ হয়ে গেলে, মানুষ আত্মহত্যা করে কেন? মানুষ আত্মহত্যা করে মানুষের কাছে যখন জীবনের অর্থ থাকে না। When somebody loses all the hopes, he or she does not find the meaning of life. বুঝছো? He or she does not find any meaning of life, যখন জীবনের কোনো অর্থই খুঁজে পায় না মানুষ। ঠিক আছে, মানে plunged into despair, একেবারে হতাশার ভিতর নিমজ্জিত হয়ে যায় মানুষের, যখন আর কোনো আশা থাকে না তখন মানুষ কি করে? কমিট সুইসাইড, আত্মহত্যা করে। ঠিক আছে, এই জন্য আল্লাহ তাআলা বলছেন কি, যে তোমরা হতাশ হও না, আল্লাহর রহমত থেকে কখনো হতাশ হবে না। মানুষ হতাশ হয়ে গেলে মানুষের আর কিছু থাকে না, মানুষ যে যে কেউ কিছু করতে পারে। আচ্ছা, নাস্তিকরা, নাস্তিকরা হলো তোমার উম, ধর্মকর্ম মানে না। ঠিক আছে, এবং দুনিয়ার সবচেয়ে বড় বড় এই যে ঘটনাগুলা, ম্যাসাকার গুলা, এই যে এখন তোমার প্যালেস্টাইনে মানুষ মারতেছে, প্যালেস্টাইনের মানুষ, মনে করো যারা জুইশ, এরা কি, মানে বিশেষ জুইশ বলা হয়তো ঠিক হবে না, জুইশদের ভিতরে অনেক ভালো আছে। বিশেষ করে এই যে জায়নিস্ট যারা, মনে করো এখন মুসলমানদেরকে মারতেছে, এরা তো এরা তো বলে সবাই ইহুদি, বা আসলে তা না। এটা রিসার্চে দেখা গেছে এরা ম্যাক্সিমাম নাস্তিক। ঠিক আছে, এরা আল্লাহতে বিশ্বাস করে না, খোদাকে বিশ্বাস করে না, কোনো গডে বিশ্বাস করে না। কিভাবে মানুষ মারছে দেখো। একজন মানুষ যদি আল্লাহর উপর বিশ্বাস রাখে, রাসূলের উপর যদি ভালোবাসা থাকে, সামান্যতম যদি মানবতা বোধ থাকে, একজন মানুষ আর একজন মানুষকে মার্সিলেসলি ভাবে মারতে পারে? বলো, মারতে পারে? তো এগুলা কোথায় থেকে আসে? এগুলা হতাশা থেকে আসে, বুঝছো? তারা খুব হতাশ, তারা যতই বলুক যে আমরা খুব এই সময়, আসলে তারা হতাশ। তাদের সামনে কোনো ভবিষ্যৎ নাই, বুঝছো? যাদের সামনে কোনো ভবিষ্যৎ নাই এরা ম্যাসাকার করে। ঠিক আছে, তো কাজেই হতাশ করবে না। বাচ্চারা হতাশ হয়ে গেলে এগুলো বকে যাবে, পরে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না, এবং ওই বাচ্চা এগুলো হতে হতে একসময় সেলফ কনফিডেন্স হারিয়ে ফেলবে, এবং সেলফ কনফিডেন্স হারিয়ে যাওয়ার পরে বাচ্চাটা ঝরে যাবে আর স্কুলে আসবে না। যে এগুলো খেয়াল রেখো, আর এটা পড়াশোনা করো। আর যে কোশ্চেন গুলো দিয়েছে, কোশ্চেন গুলো তোমরা কমপ্লিট করো, কমপ্লিট করে লাস্টের দিকে একটা কনক্লুশনে আসবে, এবং তোমরা কংক্রিট কিছু ডিসিশন তোমাদেরকে নিতে হবে। যে কংক্রিট ডিসিশন বলতে আমি বোঝাচ্ছি যে এর মাধ্যমে কংক্রিট কিছু তোমার এই আইডিয়াসে আসতে হবে, এবং সেই আইডিয়াস গুলো ক্লাসে ফলো করবে। ঠিক আছে, আমি যেমনটা তোমাদেরকে বলেছি, যে বেশ কয়েকটা পয়েন্ট বলেছি, নিশ্চয়ই তোমাদের খেয়াল আছে। সেটা হলো যে ক্লাসে ঢুকে প্রথমে বাচ্চাদেরকে কোশ্চেন জিজ্ঞাসা করতে হবে, সামারাইজ করতে হবে, তাই না? যেন আমি বলেছি 5 মিনিট পর পর কোশ্চেন করতে হবে। আমি বলেছি যে ক্লাস শেষে বাচ্চাদেরকে একটা সমস্যা দিতে হবে। তারপর আমি বলেছি বাচ্চাদেরকে বিভিন্ন ভাগে বিভক্ত করতে হবে, বিভক্ত করে মিক্সড আপ করতে হবে, এক গ্রুপকে দিয়ে আর গ্রুপকে দিয়ে কোশ্চেন করাতে হবে।
ঠিক আছে? এরপরে যারা দুর্বল বাচ্চা থাকে তাদেরকে কোশ্চেন করার এক্সট্রা সুযোগ দিতে হবে। ঠিক আছে? এই কথাগুলো আমরা বলেছি। আর এরপরে ফাতিমা যে সকল আলোচনাগুলো করেছে সবগুলা মিলায় আমরা একটা বুকলেটের মতো তৈরি করবো প্রত্যেকে, এবং এই জিনিসগুলো আমরা ক্লাসে ফলো করবো। ঠিক আছে? আর আমি যে আলোচনাটা করলাম এই আলোচনাটা আমি রেকর্ড করেছি, এই রেকর্ডিংটা তোমাদেরকে আমি পাঠিয়ে দিচ্ছি, প্রয়োজন বোধে তোমরা এই রেকর্ডিংটা আবার দেখো। ঠিক আছে? ইনশাল্লাহ। তোমাদের কারো কোনো কোশ্চিন আছে? আমার একটা প্রশ্ন আসতে পারে? আচ্ছা, ঠিক আছে, প্রশ্ন থাকলে খুব স্পষ্টভাবে এখানে সামনে এসে জিজ্ঞাসা করো। বলো, কি প্রশ্ন আছে বলো। স্যার, আমাদের কিছু স্টুডেন্ট আছে, দেখা যায় 1, 2 এবং 3-তে, 4-এও আছে, তারা ক্যাপিটাল লেটার স্মল লেটার চেনে না। যখন ভর্তি হতে আসছে জানুয়ারি মাসে থেকে আপনার ডিসেম্বরে, তখন আমরা ভর্তি নেওয়ার সময় ওদের প্রাথমিক একটা পরীক্ষা নিয়েছি। আমি জানি তখনই গার্জিয়ানকে বলেছি যে এই বাচ্চা এই ক্লাসের উপযুক্ত না, কিন্তু তারা বয়সের দোহাই দিয়ে ওই ক্লাসে ভর্তি করে এবং তখন সেক্ষেত্রে বাধ্য হয়ে যেত আমাদের প্রাইভেট প্রতিষ্ঠান। আমি ওই স্টুডেন্টকে ভর্তি নিয়ে নিয়েছি, কিন্তু স্যার এখন 6 মাস 5 মাস চলে গিয়েছে, 6 মাসে পড়ছে, আমি গত 5 মাস ধরে ওই স্টুডেন্টকে কোনোভাবেই ইমপ্রুভ করতে পারছি না। তাহলে ওই বাচ্চা কিন্তু স্যার ভালোভাবে ক্যাপিটাল লেটার স্মল লেটার আমি যে একটা দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণীর একটা স্টুডেন্টকে যখন একটা আপনার প্র্যাকটিস করাবো, তাকে রিডিংও বানান করে পড়তে পারছে না, স্যার সেক্ষেত্রে আমরা কি করতে পারি? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। তোমার প্রশ্নটা হলো যে অ্যাডমিশন টেস্টে একটা বাচ্চা খুব ভালো করতে পারছে না এবং তার ক্লাসে 4 বা 3-তে পড়ার যোগ্যতা নেই, কিন্তু তারপরে অভিভাবকের চাপে পড়ে আমরা এগুলা নিতে হচ্ছে। এখন সে ক্লাসে এসে খুব ঝামেলা হচ্ছে, অন্য বাচ্চাদের সাথে সে যেতে পারছে না, রান করতে পারছে না, এতে অন্যরা পিছিয়ে যাচ্ছে। আমরা কি করব? দেখো, এইটা তো হলো, যেহেতু আমাদের এটা একটা প্রাইভেট স্কুল, আসে অনেক লোকজন আসে, এবং তারা বাচ্চা অনেক সময় পুশ করে দেয়, আমরা না করতে পারি না। যেহেতু এটা একটা প্রাইভেট স্কুল হলেও শহরের এইরকম বড় স্কুল না, যে আর এডুকেশনে আমরা ব্যবসাও করছি না, যে যেহেতু এটা একটা মিশনারি ওয়ার্ক, অনেক সময় আমাদের এগুলা মেনে নিতে হয়। বাট মেবি যেভাবে চলছে এভাবে চললে হয়তো আগামী 3-4 বছর পরে হয়তো ইনশাল্লাহ এটা থাকবে না, কিন্তু আপাতত এটা আমাদের অ্যাডাপ্ট করতে হবে। And এই ক্ষেত্রে আমরা আমাদের সর্বোচ্চ ক্ষমতা যতটুকু আছে, আজকে আমরা যে সকল আলোচনা করেছি এই আলোচনার ভিত্তিতে আমরা যতটুকু পারি ততটুকু আমরা ব্যবহার করব। এখন এটা তো ধরো জোর জবরদস্তির বিষয় না, তাই না? যে আমরা জোর করে একটা বাচ্চাকে ট্যাবলেট ট্যাবলেট গিলিয়ে দিব, সে খেলো আর মনে করো হয়ে গেল। এই বাচ্চার যে সমস্যা আছে সেটা বুঝতে পারছি, ক্লাসে এসে অনেক ঝামেলা হচ্ছে, কিন্তু আমরা যে আমাদের যে পদ্ধতি আছে সে পদ্ধতির ভিত্তিতে বাচ্চাকে আমরা যথেষ্ট সাহায্য করার সাহায্য করার জন্য যথেষ্ট চেষ্টা করব, ব্যাকআপ দেওয়ার জন্য যথেষ্ট চেষ্টা করব। এটা যতটুকু বাচ্চা ভালো করতে পারে আলহামদুলিল্লাহ করলো আর কি। আর যে কথাটা বলা হয়েছে যে প্যারেন্টসদেরকে একটা ক্লিয়ার করা, সবসময় যোগাযোগ, এটা খুব ইম্পর্টেন্ট। অনেক প্যারেন্টস থাকে কিন্তু বুঝেই না কিভাবে কি করতে হবে না করতে হবে, এবং তারা হেল্পও করতে চায়। তাদের সাথে সবসময় কমিউনিকেট করে এবং তাদেরকে বলা যে আপনার বাচ্চার পজিশনে, এবং তাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া যে আপনি এভাবে 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 আপনি হেল্প করেন, এভাবে এভাবে বাচ্চাদেরকে হেল্প করেন। এবং কোনো কোনো ক্ষেত্রে প্যারেন্টসদেরকে তোমার ম্যাটেরিয়ালস দিয়ে দেওয়া বা বই দিয়ে দেওয়া, যে এই বইটা থেকে আপনি পড়ান, বা আপনি এই লিঙ্কে যান, বা এইভাবে ভাবে এই জিনিসগুলো আপনি শেখান। দেখা যাচ্ছে প্যারেন্টস অতিরিক্ত টাইম দিয়ে হেল্প করবে। আর ইন্টারভেনশন ক্লাসের কোনো বিকল্প নাই, ফাতিমা যেটা বলেছে এটা আমাদের এখানে হচ্ছে না। ইন্টারভেনশন ক্লাসটা হলো বাচ্চাকে স্কুলে অতিরিক্ত টাইম দেওয়া। ডেফিনেটলি এটা আমাদের শুরু করতে হবে, যে সেটা হলে সেটা ছুটির দিনে হতে পারে, অথবা তোমার স্কুল আওয়ারের পরে হতে পারে। এ ব্যাপারে তোমরা বসে একটা সিদ্ধান্ত নাও এটা কি করবা। বাট ডেফিনেটলি আমাদেরকে ইন্টারভেনশন ক্লাসে যেতে হবে। দুর্বল বাচ্চাদের জন্য একটা ক্লাসে যদি 5টা বাচ্চা দুর্বল থাকে বা 2টা বাচ্চা 3টা বাচ্চা দুর্বল থাকে, তাদের জন্য আলাদা ক্লাসের ব্যবস্থা করতে হবে ছুটির পরে। সেটা আধা ঘন্টার জন্য হতে পারে, হয়তো সব দিন আমরা করবো না, সপ্তাহে হয়তো মাত্র 1 দিন বা 2 দিন করব, কিন্তু এটা আমাদের করতে হবে। এটা না করলে পারে আমরা ওদেরকে এই অন্যান্য বাচ্চাদের সাথে করে নিয়ে আসতে পারবো না। ঠিক আছে? তাহলে এদেশে হয়, এদেশে প্রত্যেকটা স্কুলে হলো তোমার ইন্টারভেনশন ক্লাস হয়। এবং যে মোরালেস আমার গত তোমার 15 বছরের অভিজ্ঞতা বলে আর কি। এবং এটার আসলে কোনো বিকল্প নাই। তো এটা আমরা ইনশাল্লাহ শুরু করব।
এবং আমার মনে করি তোমাদের এই বিষয়ে একটা কম্প্রিহেন্সিভ এবং খুব ক্লিয়ার একটা প্ল্যান থাকা উচিত এবং সেটা তোমরা করে ফেলো। ঠিক আছে, তাহলে আমার মনে হয় যে আজকে আলোচনাটা এখানেই শেষ করি। তার আজকে একটা আলোচনা, প্রশ্ন, বলো বলো। যে অনেক সময় দেখা যাচ্ছে বাচ্চা ভালো করবে, মানে এখন আমাদের স্কুলের পরিবেশ একরকম, বাসায় যা তাদের পরিবেশটা, পড়ার পরিবেশটা পায় না, সেই বাচ্চাদের ক্ষেত্রে আমরা তো অনেক সময় বাচ্চাদের বাসায় যাচ্ছি দেখছি, কিন্তু দেখা যাচ্ছে বাবা মা এত সচেতন না, আমরা বারবার তাদেরকে সতর্ক করতেছি কিন্তু এই বিষয়টা তারা একদম গাও এড়াই দিয়ে যাওয়ার মতো, যেমন এরকম অবস্থা। মানে একটা বাচ্চা, যেমন আমি পরশু দিনে গিয়েছিলাম, যে বাচ্চা পড়তেছে, তার বড় বোন তাকে পড়ায়, তার মা বাসায় নেই, জব করে। তো ওই বড় বোনটা তার টিভি দিয়ে বাচ্চাকে পড়াচ্ছে, বাচ্চা টিভি দিকে তাকায় যাচ্ছে, বাচ্চা দেখতেছে, একবার টিভি দিকে তাকায়, একবার খাতার দিকে তাকায়। এই যে একটা পরিবেশ। আবার অনেক সময় যা দেখছি যে মা এক ঘরে টিভি দেখছে অথবা ফোন নিয়ে আসছে, বাচ্চা আরেক ঘরে একা একা বসা দিয়ে পড়াচ্ছে, কিন্তু বাচ্চা একা একা তো ওর মনোযোগ আসছে না পড়ানোতে। তো এই বিষয়গুলো কি হবে সব, বাচ্চা ভালো, মেধা ভালো আছে, সে বাসায় যদি একটু গাইড পায় ভালো করবে। ঠিক আছে, বুঝতে পেরেছি। দেখো, এটা হলো একটা টিপিক্যাল প্রবলেম। টিপিক্যাল প্রবলেম মানে হলো এটা শুধু বাংলাদেশের সমস্যা না, সারা দুনিয়ারই সমস্যা এটা। আমরা ধরো ইংল্যান্ডে থাকি, এখানে তো তাও তো আমি বলবো বাংলাদেশে অনেক ভালো, আলহামদুলিল্লাহ। এখনো তো বাংলাদেশে তো ধরো পরকিয়া নাই, ওইভাবে নাই। এখানে তো মনে করো যে আহ, অনেক সময় বাচ্চারা মানে ডোমেস্টিক ভায়োলেন্স যেটা আর কি, সেটা হলো মা বাবা মারামারি করে, গন্ডগোল ফ্যাসাদ করে। বাবা মনে করো ড্রিঙ্ক করে আসতেছে, মায়ের ড্রিঙ্ক করে আসতেছে, এসে দুজনেই ড্রাঙ্ক, দুজনেই মারামারি করতেছে বাচ্চাদের সামনে। তারপরে খুব অবাক হলো, এই সকল বাচ্চারা পরীক্ষাতে কিন্তু খারাপ করে না। কারণ কি, তাদের স্কুলিং সিস্টেমটা খুবই ভালো। স্কুলে ওই যেটা বললাম যে ইন্টারভেনশন ক্লাস নেয়, প্রচুর তাদের গুড ম্যাটেরিয়ালস আছে। বাচ্চারা যতক্ষণ স্কুলে থাকে খুব একটা আনন্দময় একটা পরিবেশের ভিতর থাকে। বিশেষ করে প্রাইমারি এডুকেশনটা খুবই নাইস, খুবই সুন্দর আর কি। তো যার কারণে ওই প্রাইমারি লেভেলটা বাচ্চাদের ফাউন্ডেশনটা খুব সুন্দর হয়ে যায়, এই সকল কারণে ভালো করে। এটা হলো আমাদের একটা লড়াই, বুঝছো, আমরা একটা লড়াইয়ে নেমেছি। ঠিক আছে, এই যে একটা পরিবেশ তুমি বলছো যে একবার একবার টিভি দিকে তাকাচ্ছে, একবার বইয়ের দিকে তাকাচ্ছে, এ বাচ্চা তো ভালো করবে না। কিন্তু এই লড়াইটা আমাদের করতে হবে যে যতক্ষণ স্কুলে থাকবে, স্কুলে আমরা 100% এমন ভাবে বাচ্চাদেরকে রাখবো যাতে ফাউন্ডেশনটা স্কুল থেকে গড়ে ওঠে। বাসায় গিয়ে তোমাকে ধরে নিতে হবে এর থেকে খারাপ পরিবেশ হবে। কারণ সারা দুনিয়াতেই ধরো পরিবেশ পরিস্থিতি আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছে। বিশেষ করে সোশ্যাল মিডিয়া এসে একেবারে মানুষের জীবনের সুখ শান্তি সমৃদ্ধি, মানুষের যে মানে পবিত্রতা, হৃদয়ের আত্মার পবিত্রতা, এটাকে একদমই ধ্বংস করে দিয়েছে। হৃদয় মানুষের তো ধরো আগে, যাই হোক, আহ সমাজে খারাপই থাকলে পারে মানুষের হৃদয়ের ভিতর, আত্মার ভিতর একটা পবিত্রতা ছিল, চিন্তার ভিতর একটা স্বচ্ছতা ছিল। এখন তো মানুষের হৃদয় আত্মা করাপ্টেড হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, কন্টামিনেটেড হয়ে গেছে। এইটা হলো আমাদের একটা লড়াই এবং আমরা এই লড়াইটা করছি। এই জন্য যতদূর সম্ভব পারা যায় প্যারেন্টসদের সাথে কথা বলতে হবে, কথা বলে তাদেরকে সতর্ক করতে হবে যে আপনারা টিভি দেখেন, কিন্তু একটা নির্দিষ্ট সময়ে বাচ্চাদেরকে একটা, পড়ার জন্য রাখতে হবে এবং নির্দিষ্ট সময়ে টিভি বন্ধ রাখতে হবে। সেটা 1 ঘন্টার জন্য হোক, 2 ঘন্টার জন্য হোক। এই টাইমটা যখন বাচ্চা পড়বে সবকিছু বন্ধ রাখবেন, আর বাদ বাকি টাইমটা আপনারা টিভি দেখেন। যদিও কাজ হওয়ার সম্ভাবনা কম, কিন্তু তারপরে ধরেই নিতে হবে যে তোমার ফ্যামিলি থেকে খুব একটা বেশি ব্যাকআপ আমরা পাবো না। ব্যাকআপ পাবো না, কারণ বাংলাদেশের আর্থ সামাজিক অবস্থা দিন দিন খারাপের দিকেই যাচ্ছে। এর জন্য এটা একটা বড় জেহাদে আমরা নেমেছি, বড় একটা লড়াইয়ে নেমেছি। এবং এই লড়াইয়ে ইনশাল্লাহ আমাদেরকে টিকতে হবে, আমাদেরকে জিততে হবে। বুঝতে পারছো ওমর ফারুক? ইনশাল্লাহ, ইনশাল্লাহ। এবং আমরা হকের পথে আছি এবং আমরা লড়াই করছি। ইনশাল্লাহ বিজয় আমাদের আসবে, বিজয় আল্লাহর হাতে, আল্লাহ আমাদেরকে বিজয় দিবেন ইনশাল্লাহ। ঠিক আছে, দুনিয়ার বিজয় বড় বিজয় না, এটা মনে রাখবে। আহ আখিরাতের বিজয়টাই হলো বড় বিজয় এবং ইনশাল্লাহ আমরা এই বিজয় ইনশাল্লাহ আমরা পাবো। ঠিক আছে, আমরা তাহলে আমাদের আলোচনা আজকে শেষ করে দিই। তোমাদের তাহলে যেটা কাজ থাকবে, যে সকল প্রশ্নগুলো আমরা দিয়েছি, প্রশ্নগুলোর উত্তর আবার তোমরা রিভাইজ করবে। রিভাইজ করে এগুলা ঠিক যেভাবে আমরা আজকে আলোচনা করলাম, গ্রুপিং তোমরা এইটাই করবা। ঠিক আছে, নিজের ভিতর গ্রুপিং করবে, গ্রুপিং করে একজন আরেকজনকে প্রশ্ন করবে
এবং এই এই আলোচনার উপর ভিত্তি করে তোমরা আজকে সেশনটা শেষ করবে। ঠিক আছে? আমার কথা শুনতে পাচ্ছ? ঠিক আছে, তাহলে আমরা শেষ করে দিই। اللهم امين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا تقبل مني إنك أنت السميع العليم وتب علينا ومولانا أنت التواب الرحيم. رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت. ربنا لا تؤاخذنا إن نسينا وأخطأنا. ربنا ولا تحمل علينا إسرا كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله وبركاته. Mm.